কি এই এক বস্তা নারকোল নিয়ে এলে যে? অনেকদিন ধরে ভাবছিলাম মহারাজকে কিছু খাওয়াবো, সেটা আর হচ্ছিল না। কাল বাজারে নারকোল দেখে নিয়ে নিলাম। আপনি তো নাড়ু খেতে খুব ভালোবাসেন। এখন বলো তো নাড়ুটা হয় কি করে? কেন মহারাজ, আপনার গোপাল থাকতে আর চিন্তা আছে? গোপাল, তোমার গিন্নিকে বলো জব্বর করে নাড়ু বানাতে। আমরা সবাই মিলে নাড়ু খাবো। ও মা, তুমি যে ঘেমে নিয়ে গেছো গো। বস্তাতে কি আছে? ওহ, বাবা, এক বস্তা নারকল মন্ত্রী মশাই কায়দা করে গুছিয়ে দিলেন। কাল নাড়ু করে রাজসভায় নিয়ে যেতে হবে। রাগ করো না গিন্নি, মহারাজেরও ইচ্ছে যে তোমার হাতের নাড়ু খাবেন। আমি কি করি বলো? ঠিক আছে আর কি, এখন থেকেই লাগতে হবে, নইলে কাল সকালে সব হবে কি করে? চিন্তা করো না গিন্নি, আমি হাত লাগাচ্ছি। বাহ 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 গোপাল, এ তো অপূর্ব নাড়ু। সবার তরফ থেকে তোমার গিন্নিকে অভিনন্দন জানিয়ে দিলাম। কিন্তু এক রাতের মধ্যে এসব করলে কি করে গোপাল? এইখানেই তো আপনার সঙ্গে আমার তফাৎ মহারাজ। সবাই আমার ভুঁড়ি নিয়ে আমাকে খোঁটা দেয়, কিন্তু মহারাজ এই বেঢপ ভুঁড়ি নিয়ে আমি যে খাটতে পারি আপনারা সেসব কল্পনাও করতে পারবেন না। তার মানে তুমি কি বলতে চাইছো? মহারাজ খাটতে পারেন না, অকর্মা? শোনো শোনো গোপাল, তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি। আমিও তোমার থেকে বেশি মোটা হব, আর তোমার থেকে বেশি কাজও করতে পারবো। আর কাল থেকে আমার শরীর তৈরি করার কাজ চলবে। যাব বাবা, এটা কি হলো? আজ সভা এখানেই শেষ। আয়, আমাকে আরো 2 হাতা পোলাও দাও তো। মহারাজ, এত খাবেন না, আপনার এত খাওয়ার অভ্যেস নেই, শরীর খারাপ করবে মহারাজ। আহ, শরীর খারাপ করলে রাজবৈদ্য আছে, মাসে মাসে বেতন দিচ্ছে কি মুখ দেখবার জন্য? আচো, আরেকটা কাতলা মাছের মুড়ো দাও তো আমার পাতে। আর প্রহরী, রাজবৈদ্যকে খবর দাও তো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, রাজসভায় দাঁড়িপাল্লা কেন? প্রতিদিন ওজন মাপা হবে, কার মহারাজ? তোমার আর আমার। দেখবো কার ওজন বেশি। এ আর ওজন করে মাপার দরকার কি মহারাজ? আমি আপনার থেকে ওজনে একটু বেশি হব। দেখুন মহারাজ, গোপাল কি বলছে? গোপাল বলছে গোপাল আপনার থেকে ভারী। ভারী কথার অর্থ জানেন তো মহারাজ? আমি তো ভারী বলিনি, আমি বলেছি ওজন বেশি। ওজন বেশি মানে তুমি বেশি ভারী। কথার মারপ্যাচ দিয়ে তো তুমি বেরিয়ে যেতে পারবে না গোপাল। বসার আগে দাঁড়িপাল্লায় বসো। এই মাটি করেছে, এবার দাঁড়িপাল্লায় গিয়ে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে। কার ওজন বেশি দেখতে হবে না? পাল্লা একদিকে তুমি আর একদিকে মহারাজ বসবে। নাও নাও, বসে পড়ো পাল্লার একদিকে, আর আরেকদিকে আমি বসছি। এই দেখুন, পাল্লায় বসার কি দরকার ছিল মহারাজ? আমার অভিজ্ঞতাই তো বলে দিচ্ছে আপনি হালকা মানুষ, আমি ভারী মানুষ। পাল্লার ওপরে আপনি, পাল্লার নিচে আমি। মহারাজ আপনাকে কি বলছে? বলছে আপনি নাকি হালকা। মন্ত্রী মশাই, আপনি পারেনও। যে মানুষটি হালকা সে তো উপরেই থাকবে, আর ভারী মানুষ নিচেই থাকবে। এটাই তো বিজ্ঞান মহারাজ। আরেকটা জিনিস দেখুন, আমি তো আপনার নিচেই থাকতে চাই মহারাজ। আপনি মহারাজ আমার মাথার উপর, আর আমি গোপাল আপনার সেবক, আপনার পায়ের নিচে। এটা তো ভাবিনি। সঠিক বলেছে কি, তাই না মন্ত্রী? মহারাজ, আপনি কথার মার প্যাচে ভুলবেন না। কায়দা করে আপনাকে হালকা বলছে। হালকা মানে আপনার সারবস্তু কিছু নেই। কি বটে, তোমার এত বড় আস্পর্ধা? তোমাকে আমি হালকা করবই।
সে মহারাজ আপনি আমাকে হালকা করুন, ভারী করুন, মাঝারি করুন, যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে সঠিক বিবেচনা করে বিচার করুন মহারাজ। মহারাজ দেখুন, শুনুন, আপনার প্রিয় গোপাল আপনাকে কি বলছে। কি বলছো বলো তো? গোপাল বলতে চাইছে যে আপনি চিরকাল হালকাই থাকবেন। তাই? বেশ, আমিও মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আমিও তোমাকে বলছি 7 দিনের মধ্যেই আমি তোমার থেকে ভারী হয়ে যাব। আপনি তো ভারী মহারাজ, মানি, সম্মানী, বৈভবে আপনার থেকে ভারী কে আছে? সেইখানে আমি তো একজন ক্ষুদ্র ভাঁড়, যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। সে কি করে আপনার থেকে ভারী হবে মহারাজ? কথার মার প্যাঁচে বেরিয়ে যেও না গোপাল, তুমি মহারাজকে হালকা বলেছো। হুম, আমি নিজের কানে শুনেছি গোপাল আমাকে হালকা বলেছে। আজ সভা এইখানে মুলতুবি করলাম। এই তো মহারাজকে তাতাচ্ছি, আর মহারাজ যেতেও যাচ্ছেন। কিছু অর্থ কামিয়ে নেওয়ার এটাই সুযোগ। আচ্ছা, কি খেঁচা কলে পড়লাম বলো তো বিজ্ঞানী? আমি তো কিছু ভাবতেই পারছি না। মন্ত্রী মশাই মহারাজকে তাতাচ্ছে, আর মহারাজ তেতে উঠে যা তা কাণ্ড করছে। কি করব আমি তো ভাবতেই পারছি না। কি আর করবে, আমরা তো সবই দেখেছি। মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটাও খুব পরিষ্কার। ওই এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এটাই তো মহারাজকে বোঝাতে পারছি না। গোপাল, রানীমার সঙ্গে তোমার মা ছেলে সম্পর্ক। রানীমা তোমাকে অত্যন্ত স্নেহ করেন। তুমি তুমি রানীমাকে জানাও। হ্যাঁ, ঠিক বলেছো বিজ্ঞানী। 1 সপ্তাহ পর কি হয় দেখি, তারপর রানীমাকে জানাতেই হবে, বুঝলে? এই মাংসের কাবাব আমাকে আরো দাও তো। মহারাজ, অত্যধিক খাওয়া হয়ে যাচ্ছে, মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মহারাজ। পাচক, তুমি দাঁড়িয়ে না থেকে কাবাব দাও। আর তো নেই মহারাজ, সব শেষ করে দিয়েছেন আপনি। আপনি একাই তো পুরো হাঁড়ি খেয়ে শেষ করেছেন। তবুও তো আমার খিদে এখনো মেটেনি। এবার আর কি কি খাবার আছে বলো দেখি। মহারাজ, মহারাজ শেষ পাতে মিষ্টি। নিয়ে এসো, যত আছে সব নিয়ে এসো। মহারাজ ক্ষান্ত দিন, এভাবে খাবেন না, আপনার শরীর খারাপ হবে মহারাজ। গোপালের এত বড় আস্পর্ধা, আমাকে বলে কি না আমি হালকা। আমি খুব শিগগিরই ভারী হয়ে দেখাবো। বসতে তো পারছি না। তার মানে আমি গোপালের থেকেও বেশি মোটা হয়েছি। আজ দেখাবো গোপালকে আমি হালকা না গোপাল হালকা। গোপাল, এই যে আমি দাঁড়ি পাল্লায় বসলাম। এবার তুমি এসে বসো, দেখি কে হালকা আর কে ভারী। মহারাজ, আমার অভিজ্ঞতা বলছে আপনি এখন আমার থেকে ভারী। কথায় নয়, কাজে করে দেখাও। নাও নাও নাও, পাল্লায় ওঠো। পাল্লা তো আগে থেকেই উঠে আছে মহারাজ, আমি বসবো কি করে? পাল্লার উপরে ঝুলে পড়ো। তুমি না পারলে প্রহরী তোমাকে সাহায্য করবে। না না না, কাউকে আসতে হবে না, আমি পাল্লার উপর ঝুলছি। এখন আমাকে লাফ দিয়ে পাল্লা ধরতে হবে। উফ, কি কপাল করেছি। মহারাজ আপনি ভারী প্রমাণ হয়ে গেছে, গোপাল হালকা। গোপাল দেখুন ঝুলছে। নিন, এবার আপনি উঠে পড়ুন। প্রহরী, আমাকে তুলে ধরো। আমি নিজে নিজে উঠতেই তো পারছি না। আসলে মোটা হয়ে গেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। দেখুন মহারাজ, আপনি উঠতে পারছেন না, আর আমি ওখান থেকে টুক করে লাফিয়ে নেমে পড়লাম। শরীর কিন্তু আমার খুব সতেজ এবং চাঙ্গা। শোনো, আমি তো সিংহাসনে বসতেই পারছি না, তাই আমি এখন সভা বাতিল করে দিলাম। মহারাজ এবার আপনি আপনার শয়নকক্ষে গিয়ে বিশ্রাম নিন, আমি রাজসভা পরিচালনা করব। এই ষড়যন্ত্রটা তার মানে এই জন্য করা। আজকের সভা তাহলে এখানেই শেষ। কালকে আমি সভা পরিচালনা করব। মহারাজ যতদিন অসুস্থ থাকবেন ততদিন এই রাজ্যের দেখাশোনার দায়িত্ব আমার।
বাঁচবই তো। তুমি মহারাজকে এমন ওষুধ দেবে যাতে মহারাজের খিদে আরো বেড়ে যায়। এই রকমই ওষুধ দিচ্ছি যাতে মহারাজের আরো খিদে পায়, একদম ওই রাক্ষসে খিদে। খেয়ে খেয়ে মহারাজ যাবেন ফুলে, তারপর দুম পটাশ, আর তারপরই মন্ত্রী মশাই আমাদের রাজপাট সামলাবেন। মন্ত্রমশাই চালটা ভালো চেলেছেন, হ্যাঁ? গোপালের সঙ্গে মহারাজের লড়াই লাগিয়ে দিলেন, এবার নিজে নিজে খেতে শুরু করে দিল। আর মন্ত্রী মশাই এই সুযোগে রাজকোষ থেকে অর্থ কিছু নিচ্ছেন। একটু বিলি করুন, বেতনের টাকায় তো আর চলে না। সব হবে, সব হবে। আর কয়েকটা দিন যেতে দাও, মহারাজের আরো খিদে বাড়ুক, তবেই তো উপি আয় হবে। প্রণাম রানীমা। গোপাল, কিছু একটা করো গোপাল, মহারাজ তো খুব অসুস্থ। আমি নিশ্চয়ই কিছু একটা করবো রানীমা, আমাকে 2 দিন একটু ভাবতে সময় দিন। ঠিক আছে গোপাল, তোমাকে ঠিক 2 দিন সময় দিলাম। 3য় দিন তুমি উপায় বার করে আমার কাছে এসো। অবশ্যই রানীমা, এটা আমার কর্তব্য। মহারাজকে সুস্থ করে তোলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এখন আসি রানীমা। এসো গোপাল। সত্যি তো, খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি আর অসুস্থ হয়ে পড়ছি। কোনো কায়িক পরিশ্রমই করতে পারছি না, রাজসভায় যেতে পারছি না। চেষ্টা তো করছি খাওয়া কমাতে, কিন্তু খিদে তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনার এই রাক্ষসে খিদে বন্ধ করুন মহারাজ। কেন মন্ত্রীর কথায় গোপালের সঙ্গে কিভাবে লাগতে গেলেন? সব সব দোষ গোপালের। দর্পণে আপনার চেহারা দেখেছেন মহারাজ? গোপাল আমাকে উত্তেজিত করেছে, তাই তো আমি আজ এই অবস্থায় চলে এসেছি। আমার সামনে ওই গোপালের নাম করবে না রানী। আমি এখন একটু ঘুমাবো। কে গো, কি ভাবছো? মহারাজের কথা গিন্নি, মহারাজকে সঠিক রাস্তায় ফেরাতে হবে। সেটা কিভাবে সম্ভব? মহারাজ বলে তোমার কথাই শুনছেন না? সেটাই তো ভাবছি গিন্নি, কিভাবে মহারাজকে আমার কথাগুলো শোনাবো। এদিকে মন্ত্রী মশাইয়ের দাপটে রাজকোষাগার যে শূন্য হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। কোষাধ্যক্ষ আমাকে বলেছে। তাহলে উপায়? সেই উপায়টাই তো খুঁজে চলেছি গিন্নি, খুঁজে চলেছি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল সকালেই মহারাজের সঙ্গে দেখা করতে হবে। দেখি মন্ত্রী মশাই কার বুদ্ধি বেশি, আপনার নাই গোপালের। মহারাজ, রাজকোষ প্রায় শূন্য। এবার রাজ্য চালানো কঠিন হয়ে যাবে। আপনার রাক্ষসে খাবার জোগাড় করতে পাচক হিমশিম খেয়ে যাচ্ছে মহারাজ। কি করি রানী, আমার যে সংযম হচ্ছে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু খুব খিদে পাচ্ছে, তাই আবার খেয়ে ফেলছি। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। কি দরকার? না না না, গোপালকে এখানে আসতে হবে না। মহারাজ, গোপাল আপনাকে অনেকবার অনেকভাবে বাঁচিয়েছে, তার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। দেখুন না কি বলতে চায়, ওকে আসতে বলুন। ঠিক আছে, পাঠিয়ে দাও। এই গোপালটাকে কৃষ্ণনগর থেকে হারটাতেই হবে। হুট করে অন্তপুরে চলে গেল, কি জানি ওখানে গিয়ে আবার কি মতলব করে। মহারাজের জয় হোক। যা বলা তাড়াতাড়ি বলো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি মহারাজ, আমি রানীমার সঙ্গে কথা বলতে এসেছি। রানীমা, কাল ভোর রাত্রে আমার দিব্য দৃষ্টি হয়েছে। হঠাৎ আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তার অর্থ? অর্থ কিছু নেই, শুধু বিশ্বাস। আমার কুলদেবতা আমাকে দেখা দিয়ে বললেন, আজ থেকে তুই ভবিষ্যৎ দেখতে পাবি। বটে, তুমি আবার ভবিষ্যৎও দেখতে পাচ্ছ? তা আমাকে দেখে বলতো আমার ভবিষ্যৎ কি? বলছি, তার আগে রানীমা আপনাকে কঠিন এবং কঠোর ভাবে থাকতে হবে, কিন্তু অল্পতে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই কিছু বুদ্ধি বার করেছে গোপাল। হাতে মাত্র 10টা দিন মহারাজ। তার হাতে 10টা দিন? কার আবার? আপনার। 10টা দিনের পর কি হবে? আপনি সজ্ঞানে স্বর্গধামে যাবেন। মানে কি বলতে চাইছো তুমি?
মানে আপনার আয়ু আর মাত্র 10টা দিন। এই 10টা দিন আপনার হাতে আছে। এবার বলুন মহারাজ, আপনি কি করবেন? এই সব ভুলভাল কথা বলার জন্য তোমাকে আমি কিন্তু কারাগারে দেব। আপনি আমাকে কারাগারে দিতেই পারেন মহারাজ, তাতে কি আপনার ভবিষ্যৎ বদলাবে মহারাজ? আপনি 10 দিন পর যদি স্বর্গধামে যান, রানীমা রইলেন, রানীমা আমায় কারাগারে নিক্ষেপ করবে। যদি 10 দিন পর আমি বেঁচে থাকি তাহলে কিন্তু তোমাকে আমি প্রাণদণ্ড দেব। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। 10টা দিন বেঁচে নিন, আমার ভবিষ্যৎ দেখা কখনো ভুল হবে না। আমি এখন আর আপনার সামনে আসবো না, আমি একেবারে 10ম দিনে আপনার সামনে দাঁড়াবো। রানীমা চলি, আমি মহারাজকে দেখে যা বলার বলে দিয়েছি। আসি মহারাজ, আসি রানীমা। ও রানী, বলছি গোপালি এসব কি কথা বলে গেল? বুঝেছি গোপাল, বুঝেছি। আর কেউ না বুঝে থাকুক, আমি বুঝেছি। মোক্ষম আঘাত তুমি দিয়েছ, দেখা যাক এই আঘাতে মহারাজ নিজেকে বদলাতে পারেন কিনা। গোপালের কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মহারাজ। আমার কোনো কাজে মন লাগছে না, আমি একটু একা থাকি। হ্যাঁ, এগিয়ে বাবা, সবাই যদি চলে যায় আমি একা একা কি করব? আর গোপালের কথা যদি সত্যি হয়, তাহলে তো আর মাত্র 10টা দিন বাঁচবো। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম রানীমা। রানীমা, যা বলেছি তার সর্বৈব মিথ্যা। আপনিও জেনে রাখুন এটা মিথ্যে কথা, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার গণনা ভুল হয়। রানীমা, আমি মহারাজকে মৃত্যু ভয় দেখাতে চেয়েছি, এবং এই মৃত্যু ভয় মহারাজকে ঠিক পথে নিয়ে আসবে এই বিশ্বাস করি। তুমি যখন কথা বলছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা সত্যি নয়, মিথ্যে। গোপাল, মহারাজের জন্য, কৃষ্ণনগরের জন্য তোমার এই উদ্যোগ আমি চিরকাল মনে রাখবো। আরেকটা কথা রানীমা, আপনি খাজাঞ্চি মহাশয় এবং কোষাধ্যক্ষ মহাশয়কে আদেশ দিন যেন আর বাড়তি কোনো মোহর কোনো কারণে মন্ত্রী মশাই নিতে না পারেন। ঠিক আছে, আমি তোমার এই কথা যথাযথ পালন করব। আর একটা কথা, রাজবৈদ্যর দেওয়া ওষুধ যেন মহারাজ আর সেবন না করেন। আমি এখন আসি। এসো গোপাল, তোমার সব কথা মনে থাকবে। এসো। মহারাজ, এখন কেমন আছেন? কদিন হলো রানী? 3 দিন কেটে গেছে মহারাজ। তাহলে হাতে আর কদিন বাকি? আর 7 দিন। এই পাচক, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। দেখতে পাচ্ছ না, আর তো মাত্র 7টা দিন। আমার মুখ দিয়ে খাবার নামবে না। চলে যাও, চলে যাও। ওকে যেতে বলো রানী, যেতে বলো। ঠাকুর, তুমি এখন যাও। মহারাজ যদি খেতে চান আমি তখন তোমায় খবর দেব। বিষয়টা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। মহারানী খাজাঞ্চিকে আদেশ দিয়েছেন যে রাজকোষ থেকে কোনো অর্থ ব্যয় করা চলবে না। মহারাজ ঘর বন্ধ করে বসে আছেন, আমার ওষুধ পর্যন্ত সেবন করছেন না। পাচক ঠাকুরের কাছে খবর নিয়েছিলাম, তো পাচক ঠাকুর বলছে কোনো খাবারই গ্রহণ করছেন না মহারাজ। তার মানে মহারাজের শেষ অবস্থা, এবার রাজ্যভার সামলাতে হবে। কাল একবার মহারাজের সাথে দেখা করে আসবো। আমিও যাব। সেনাপতি, তোমাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমি রাজ্য দখল করতে পারি। আমি প্রস্তুত। রানী, আজ তো 10ম দিন, তাই না? হ্যাঁ মহারাজ, আজ 10ম দিন। আমি কিন্তু এখনো জীবিত আছি রানী। সেটা ঈশ্বরের আশীর্বাদ মহারাজ। গোপালকে কি খবর দেওয়া হয়েছে? গোপাল হাজির মহারাজ। আমার সাথে সাথে আপনার সভাসদগণ সবাই উপস্থিত মহারাজ। গোপাল, তুমি নাকি মহারাজকে মৃত্যু ভয়ে দেখিয়েছ? আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই মন্ত্রী মশাই। আমি দুজনের কাছে কৈফিয়ত দিই, 1 মহারাজ, 2 রানীমা। আপনাদের কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। দেব না বললে তো হবে না গোপাল। আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী, সুতরাং আমার জানার অধিকার আছে। মন্ত্রীমশাই, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজনা প্রশমন করুন। গোপালের কাছে আমার কিছু প্রশ্ন আছে। গোপালের উত্তর পেলে আপনারা সবাই সব কিছু বুঝতে পারবেন। আপনি প্রশ্ন করুন রানীমা। হাতে মাত্র 10 দিন, এটা মিথ্যে ভবিষ্যৎবাণী, তাই না গোপাল?
আপনি যথার্থই বলেছেন রানীমা। আমি কোনো ভবিষ্যৎদ্রষ্টা নই, আমি একজন ভাঁড়। মহারাজের মনোরঞ্জন করাই আমার কর্তব্য। তার মানে তুমি আমাকে ভয় দেখিয়ে গেছো, আর আমি ভয় পেয়ে এই 10 দিন কিছুই না খেয়ে কিছু না খেয়ে সুস্থ আছেন, আর আপনার অস্বাভাবিক অবস্থার সুযোগ নিয়ে রাজকোষ প্রায় শূন্য করে দিয়েছে এই মন্ত্রী মশাই। রাজবৈদ্য, তুমি মহারাজকে খিদে কমানোর ওষুধ দিয়েছো তাই না? তাহলে উল্টে খিদে বেড়ে গেল কি করে? মুখে কথা নেই, হ্যাঁ? যাক মহারাজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি থেকে কি হয়েছিল আর এখন কি হলো। এবার আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি? কেন? ওই মিথ্যা বলার অভিযোগে। মাঝে মাঝে কিছু মিথ্যে শরীরের পক্ষে ভালো হয়, এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম। তোমার এই মিথ্যের জন্য আমি আবার পূর্বাবস্থায় ফিরে এসেছি। এর যে বড় আনন্দের কিছু আছে। গোপাল, ও গোপাল, তোমার বুদ্ধি যে আবার আমাকে বাঁচালো। মন্ত্রীমশাই পেঁচালো, গোপাল মহারাজকে বাঁচালো। শুধু মহারাজকে নয়, রানীমার সিঁথির সিঁদুরটাও রক্ষা করেছে গোপাল। তোমার অনেক উন্নতি হোক গোপাল। প্রহরী, এই দুজনকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও। রাজবৈদ্য, তোমার ঔষধে মানুষ বাঁচবে, তা না করে তোমার ঔষধই তো আমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। ছি, 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 ছি। না 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 না, তোমাকে ক্ষমা করা যায় না। কারাগারে থেকে তুমি আগে সৎ মানুষ হয়ে ওঠো, তারপর আবার আমি তোমাকে কাজে বহাল করব, এ আমি কথা দিলাম। গোপাল, গোপাল, এখন তো আমাকে সভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। আর তুমি আমার প্রধান পরামর্শদাতা হয়ে থাকবে, আর আজকের থেকে তোমার বেতন বেড়ে গেল। আর তোমার ঘরের কাজ করবার জন্য আমি একজনকে নিয়োগ করলাম। আমি ধন্য হলাম মহারাজ। যার গোপাল সহায় তার সব কিছু ভালো হয়। কি যে করি না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সমস্ত নদীর জল বিপদ সীমার উপরে, যে কোনো মুহূর্তে বন্যা দেখা দেবে। না না না, এই মুহূর্তেই তাহলে নদীতে বাঁধ দিতে হবে। বাঁধ সারানোর জন্য রাজকোষ থেকে কিছু অর্থের ব্যবস্থা করে দিন না মহারাজ, আমি লোক লাগিয়ে বাঁধ তৈরি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিপর্যয় আমাদের মোকাবিলা করতেই হবে, প্রজাদের তো সুখে নিরাপদে রাখতে হবে। ওহ, আমার বাড়ির দোতলাটা এবার করে নিতেই হবে। মন্ত্রী মশাই টাকার স্বপ্ন দেখতে শুরু করেছেন। বাক্যহারা মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, স্বপ্ন দেখতে শুরু করলেন বন্যার কথা শুনে? আমাকে কিছু বললে গোপাল? বললাম বন্যার কথা শুনে কি ভাবতে বসলেন? কি ভাবা উচিত বলে তোমার মনে হয়? প্রজাদের দুর্দশা কিভাবে দূর করব সেটা ভাবছি। ভাবনা দূর করুন মন্ত্রীমশাই। মহারাজ গোপাল আমাকে এই বিপদের কথা অনেক আগে থেকেই বলেছিল, তাই আমি বন্যার সাথে কিভাবে লড়তে হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা যন্ত্র আবিষ্কার করে ফেললাম। ওহ বিজ্ঞানী, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। এই পাকা ধানে মই দিতে এসেছে রে, আমার সৌভাগ্য মোটেই দেখতে পায় না, প্রতিবাদ করতেই হবে। বাহ বাহ, বন্যা মোকাবিলার জন্য যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। দেখো দেখো মন্ত্রী, দেখো। ও দেখে এখন কিছু হবে না মহারাজ, শিওরে সমন দাঁড়িয়ে যন্ত্র কাজ করবে কি করবে না ওই বিবাদের মধ্যে এই সময় না পড়াই ভালো। আমি আজ থেকে এই বাঁধ মেরামতের কাজ শুরু করে দিচ্ছি। অত উতলা হচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমাদের বিজ্ঞানীর এলেম আপনি জানেন না। বিজ্ঞানীর কত যন্ত্র কতভাবে রাজ্যের উপকারে লেগেছে সেসব ভুলে গেছেন? বলো বলো বিজ্ঞানী, কি যন্ত্র আবিষ্কার করেছো? গোপাল আমাকে বলেছিল যে প্রতি বছর বন্যায় রাজ্যবাসীর খুবই কষ্ট হয়। দেখো না, ফেলে দেওয়া জিনিস দিয়ে অভিনব কিছু আবিষ্কার করে বন্যা নিয়ন্ত্রণ করা যায় কিনা। আল, তুমি এত ভাবো, এই কৃষ্ণনগর রাজ্য নিয়ে এত ভাবো? বাবা বাবা বাবা, এবার আমি ভাবছি যে গোপালকেই ভাববার জন্য রেখে দেব, আর তোমাকে স্বেচ্ছা অবসর দেব। এই মাটি করেছে। বলো বলো বিজ্ঞানী, কি জিনিস আবিষ্কার করেছো? জল শোষণ যন্ত্র। জল যন্ত্রণা করতে দূর বিজ্ঞানী বানিয়েছে যন্ত্র, জমা জল হবে দূর, এটাই যন্ত্রের মন্ত্র। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সভাকবি যথার্থই বলেছে মহারাজ। তাহলে আজ থেকেই লেগে পড়ো। জল তো সর্বত্র, কোথাকার জল কিভাবে দূর করব? কি করে যে আপনি মন্ত্রী হলেন কে জানে।
কৃষ্ণনগরের ভূগোল ইতিহাস কিছুই তো জানেন না। মরা খালের কথাটা ভুলে গেলেন? নদীর জল ওই খালে ফেলবো, শুধু খালের মুখগুলো কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে। ও আপনি ভাববেন না আমি সব চাষিদের লাগিয়ে দেব, তারা তাদের জমির স্বার্থে নিজেরাই এগিয়ে এসে কাজ করবে। ধন্য ধন্য গোপাল, সত্যি গোপাল হলো ভরসা। গোপালই হলো আমাদের ভরসা, যার গোপাল নেই তাদের তো কপালই ফর্সা। মন্ত্রীমশাই ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, পয়সা রোজগার করার জায়গাটা বন্ধ হয়ে গেল না। বিজ্ঞানী, বৃষ্টিটাকে কমতে হবে, নইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। বৃষ্টি কমে যাবে, আকাশের গতি প্রকৃতি দেখে তাই মনে হচ্ছে কালকে সূর্য উঠবে। আমাদের সমস্যা জমা জল, বন্যা। এই জল শোষণ যন্ত্রটা দিয়ে কাজ শুরু করে দিতে হবে, নইলে নইলে কৃষ্ণনগর ভেসে যাবে। আমি এখন আমার বানর সেনাদের বাড়ি বাড়ি যাব, ওদের বাবা মাদের নিয়ে জল শোষণের কাজটা করাবো। চলো বিজ্ঞানী, আমরা আমাদের কাজে লেগে যাই। না, বৃষ্টিটা একটু ধরেছে, এইসব কাপড় চোপড় গুলো ভালো করে কেচে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যতখানি হয়ে যায় ততটাই লাভ। বৃষ্টি কদিন ধরে পড়েই চলেছে। আকাশের পেট ফুটো হয়ে গেছে। হ্যাঁ, কিরকম হলো? আমার পুকুরে গোপালের বউ কেন? আমার পুকুর কি বারোয়ারি পুকুর? না, এ তো ভালো কথা নয়। এক্ষুনি দেখাচ্ছি মজা। এই যে শুনছো? ও গোপাল গিন্নি, মন্ত্রী মশাই তোমাকে ডাকছে গো। আমার পুকুরে তোমাদের কে কাটতে বলেছে? যাও এখান থেকে, ওঠো। এটা কিরকম কথা হলো মন্ত্রী মশাই? বলি সারাদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু ধরেছে, ময়লা জামা কাপড়গুলো কাচতে হবে না? আমরা কাচবো কোথায়? হ্যাঁ, আমার মাথায়। হ্যাঁ, তাই চলো সই, মন্ত্রী মশাইয়ের মাথাতেই কাচ্ছি। হ্যাঁ, মস্করা হচ্ছে আমার সাথে? মস্করা ভালোই ভালোই না গেলে পেয়াদা রাখবো। যাও, গোপালের কাছে যাও, ওই মরা খালেই যাও, ওখানে গিয়ে কাপড় জামা কাচো। যাও এখান থেকে, যাও। যাচ্ছি। অত দমকাবার কি আছে? চলেই যাচ্ছি, এই চলো সবাই। আমার পুকুরে প্রবেশ নিষেধ। কি গো, কাপড়গুলোকে নিয়ে ওইভাবে বসে আছো কেন? কি হয়েছে কি? কি আবার হবে? অদৃষ্ট গো, অদৃষ্ট। আহা, কি হলো পরিষ্কার করে বলো না, নইলে বুঝবো কি করে? তুমি তো জানো আমাদের এখানে দুটো পুকুর, একটাই আমরা খাবার জল নিই আর একটাই কাপড় জামা কাচ্ছি। হ্যাঁ জানি তো। মন্ত্রী মশাই ওখান থেকে তাড়িয়ে দিয়ে বললেন আমার এখানে কাঁচা চলবে না, আমাদের রীতিমতো ধমক দিয়ে বার করে দিলেন। ও আসলে মন্ত্রী মশাইয়ের মাথায় এখন একটু আগুন জ্বলছে। আজ সারা রাত পুকুরে মাথা ডুবিয়ে বসে থাকবেন, কাল ঠান্ডা হয়ে যাবে, কালকে গিয়ে সব কাপড় কেচে নিও, কেমন? বলছো? বলছি। ওই দেখো আবার কিরকম বৃষ্টি এলো। নদী উথাল পাতাল, বন্যা এলো বলে। ও যতই বৃষ্টি আসুক, বন্যা এসে আর ভাসাতে পারবে না। জল শোষণ যন্ত্র চলে এসেছে, এখন আমরা বন্যার জল ধরে রাখবো চাষের জন্য। বিজ্ঞানীর আবিষ্কার। সব কাজ শেষ করে এলাম, খুব ক্লান্ত বুঝলে। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য জল খাবার করে নিয়ে আসছি। হ্যাঁ, আজ একদম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, আর বন্যারও ভয় নেই। আজ সব কাপড় চোপড় গুলো কেচে নি। হ্যাঁ, ও গোপাল গিন্নি, দেখো দেখো, মন্ত্রী মশাই তাঁবু খাটিয়ে বটার ঘরটাকে নিয়ে বসে আছে। আমরা কাপড় কাচতে এসেছি। না না, মাগনায় আর কিছু হবে না।
হ্যালো করি কাচো জামা কাপড়, আমরা কি আর তোমাদের পথ? তার মানে ঘটা ঘটা গোপাল গিন্নিকে মানেটা বলে দে। প্রত্যেক জামা কাপড়ের জন্য একটা করে মোহর এখানে ফেলতে হবে। যদি তোমার ওই 5টা জামা কাপড় থাকে তাহলে তোমাকে 5টা মোহর ফেলতে হবে। এটা আবার কি অদ্ভুত নিয়ম? তোমার স্বামী আমার বাড়া ভাতে ছাই দিল, আমাকে তো দোতলাটা বানাতেই হবে। তোমাদের ঘাড় ভেঙেই বানাবো। আজ থেকে এই নিয়মটা লাগু হলো, যে মোহর ফেলবে সেই কাচবে। এটা আমার পুকুর, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। এখন কি করবে ভাবো। এই দিন কাল কি পড়লো? কাপড় কাচার জন্য 5টা করে মোহর দিতে হবে? হ্যাঁ, মানেটা কি? মানেটা এই, ওই যে মন্ত্রী মশাই বলেছেন ফেলো মোহর, কাচো কাপড়। ঠিক আছে ঠিক আছে, কাপড় তোমাকে কাচতে হবে না। এটা কি বলি, ময়লা কাপড় বাসি কাপড়ে থাকবো নাকি? নমো রমো ছি। ওই ময়লা কাপড়েই আমি বাজিমাত করব, বুঝলে? কাল কাদা লাগানো এই ফতুয়া পরে রাজসভায় যাব, দেখবো মহারাজ কি বিচার করেন। গোপাল, এ কি তুমি রাজসভায় এসেছো ময়লা জামা পরে? রাজসভার একটা শিষ্টাচার আছে গোপাল। মহারাজ, আপনি তো জানেন এখানে 2টো পুকুর, একটা খাবার জলের আর একটা কাপড় কাচা ইত্যাদি প্রভৃতির জন্য। তা মন্ত্রী মশাইয়ের পুকুরে কাপড় জামা কাচতে গেলে পয়সা দিতে হচ্ছে। ইনে এখন মহারাজ যদি বলে কাপড় কাচতে দিতে, তাহলে তো হয়ে গেল। না 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 না, এখানে আমি কিছু বলতে পারবো না গোপাল। ওটা তো মন্ত্রীর ব্যক্তিগত পুকুর, ওখানে আমার হস্তক্ষেপ ভালো দেখায় না। আমি পুকুরেতে কত ওষুধ দিয়েছি মাছ চাষ করব বলে। বেশি কাপড় কাচা হলে জল দূষিত হয়ে যাবে মহারাজ। আমি মোহর নিয়ে আমার পুকুরকে ওষুধ দিয়ে দূষণমুক্ত করছি মহারাজ, এই জন্যেই আমার মোহর নেয়া। ঠিক ঠিক, অল্প অল্প করে কাপড় জামা কাচো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কাপড় কাচার জন্য 50 মোহর দেওয়া হবে, কিন্তু তোমাকে যে পরিষ্কার হয়ে আসতে হবে। এই তো গোপাল কাপড় কাচার জন্যে মোহর পাচ্ছে, তার মানে কাল মোহর নিয়ে আমার পুকুরে জামা কাপড় কাচতে আসবে। ওটা তো হাত ঘুরে আমার কাছেই আসবে। মন্ত্রী মশাই কিছু ভাবছেন আর মিটি মিটি হাসছেন। কাল আপনার হাসা বেরিয়ে যাবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। ব্যাস হয়ে গেল। ভাবলাম তোলা জলে কাপড় জামাগুলো কাচি, হয়ে গেল। কি যে হবে কে জানে। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস? গোপাল দাদার গলা। এই বৃষ্টিতে কোনো বিপদ আপদ হলো না তো? গোপাল দাদু ভেতরে এসো। হ্যাঁ, এই শোনো পুটির বাবা, আজ রাতে তোমার ঘরের সামনে একটা কুয়ো খুঁড়ে ফেলো, জল ধরো। আজ আর কাল বৃষ্টি হবে, আমি সবাইকে জনে জনে বলে এসেছি। এ কথা কেন বলছো গো গোপাল দাদা? জল ধরে রাখলে ভবিষ্যতে কষ্ট হবে না। আর পুটিমা, তুমি কাল তোমার সব জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাবে, সবাই যাচ্ছে। মন্ত্রী মশাই কিছু বলবেন না তো? কি বলবেন? আমি থাকবো না? হ্যাঁ, কোনো ভয় পাবে না। আমাকে ভরসা নেই? এ মা, কি বলছো গো গোপাল দাদা? আমরা নিজেদেরও এত বিশ্বাস করি না যতটা তোমাদের করি। ঠিক আছে, কাল সকালে জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাব। ব্যাস, আসি রে। শোনো, আমি তোমার বাড়ি এলাম একটা প্রয়োজনে, বুঝলে? বলো না, কি প্রয়োজন? তোমার জল শোষণ যন্ত্রটা আমার লাগবে। আবার বৃষ্টি পড়ছে বলে ভয় পাচ্ছ? বন্যার আর ভয় নেই। না না, আমি আর বন্যার ভয় করছি না বিজ্ঞানী। আমি মন্ত্রীকে একটা শিক্ষা দিতে চাইছি। জল কি কারো ব্যক্তিগত সম্পত্তি হয়? জল হাওয়া এ তো সবার জন্য। আমি বুঝেছি, ঠিক আছে, নিয়ে যাও জল শোষণ যন্ত্র। অনেক ধন্যবাদ তোমায় বিজ্ঞানী, আমি এখন আসি কেমন? আমার এখন অনেক কাজ।
এই বৃষ্টিতে ভিজে ভিজে সব করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। যাই করো গোপাল, শরীরটা যেন ঠিক থাকে। তোমাদের ভালোবাসায় কেউ আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আসি বিজ্ঞানী। কিছু হলো? মানুষটা কোথায় গেল? এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, হাতা নিয়েও যায়নি। দেখি দেখি কি একটা কিছু বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওহ ঘিনি, চট করে গামছাটা দাও তো, মাথাটা ভালো করে মুছি। এত রাত পর্যন্ত এই বৃষ্টিতে কোথায় ছিলে গো? আমার কি একটা কাজ গিন্নি, শতেক কাজ নিয়ে বেরিয়েছি। শরীরটা তো রাখতে হবে, এত রাত পর্যন্ত কাজ করলে চলবে? এই বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হলে কে দেখবে শুনি? আরে 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 রাগ করো না, এই বৃষ্টি কাল দুপুর পর্যন্ত চলবে, তারপর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কাল অনেক কাজ আছে আমার। কি কাজ গো? শোনো, কাল যত ময়লা কাপড় জামা আছে সব নিয়ে আমার সাথে মন্ত্রী মশাইয়ের পুকুরে যাবে। আমি ওই পুঁটি, ন্যাপলা, গুলটে, ট্যাপা, বুচকেদের বাড়ি বাড়ি বলে এলাম। কাল কি হবে গো? মন্ত্রী মশাইকে পরিষ্কার করা হবে। মন্ত্রী মশাইয়ের মনে অনেক ময়লা জমেছে তো। বাহ, ঠিক হবে, উচিত কাজ হবে। খাবার বারো, আমি চট করে হাত পা ধুয়ে আসি। 99, 100। বাবা, এই দুদিনেই 100 মোহর। কি করছো এখানে বসে? দোতলাটা তুলতে হবে না, তাই কত মোহর হলো দেখছি। চকি চকি, গোপাল তো কিছু করতে পারেনি। কি বলো? গোপাল আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমার মতো বুদ্ধি কোথায়? ভেবেছিল বাঁধের কাজ বন্ধ করে আমায় পেঁচে ফেলবে। কেমন বুদ্ধি বার করলাম, উল্টে পেঁচে পড়ে গেছে। সত্যি তোমার কি বুদ্ধি গো? এই জন্যই তো মহারাজ আমাকে কত বেচে কত পরীক্ষা করে মন্ত্রীর জন্য নিয়েছে। তাই আমিও তোমাকে একটা উপহার দিতে চাই। রে বাবারে, কি আনন্দ যে হচ্ছে! কি উপহার দেবে গো? আজ রাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছি, ওটাই হলো উপহার। ও, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। মিনে, নুন টুনগুলো একটু পরিমাণ মতো দিও। আগের দিনে খিচুড়ি কিন্তু একদম নুন ছিল না। আমার কোমল প্রাণী আঘাত, যাও রাতে হরি মটর খেও। এই রে, বিভ্রাট বাজিয়ে ফেললাম। ওগো, শুনছো? ভুল হয়ে গেছে গো, যা চলে গেল। ঘটা, আজ গোপাল আসবে। ও কাল 50 মোহর পেয়েছে, সব মোহরগুলো নিয়ে নিতে হবে। মন্ত্রীমশাই বলতে বলতে তো দেখতে পাচ্ছি আসছে গোপাল। সাথে তোর গিন্নি। এসো গোপাল, এসো এসো। এই তোমার কথাই আলোচনা হচ্ছিল। তা তো হবেই মন্ত্রী মশাই, কাল যে মহারাজের কাছ থেকে 50 মোহর পেয়েছি। তুমি 50 মোহর দিয়ে দাও, আজকের দিনের জন্য পুকুরটা তোমার। বাহ, খুব সুন্দর একটা কথা বললেন তো মন্ত্রী মশাই। তবে আমি সুন্দর কথাও বলতে পারি গোপাল, কিন্তু তুমি আমাকে সবসময় শত্রুই ভাবো। এই নিন মন্ত্রী মশাই 50 মোহর। তাহলে আজ পুরো দিন পুকুরটা আমার, কি তাই তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ পুরো দিনের জন্য পুকুরটা তোমার। তুমি যেমন খুশি জল ব্যবহার করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এনে নাও, তোমার যত ময়লা জামা কাপড় আছে কাচতে শুরু করো। হ্যাঁ গো, এই নিচ্ছি। বৃষ্টিটা এবার ধরেছে মানে আজ থেকে আর বৃষ্টি হবেই না। হ্যাঁ, বিজ্ঞানী তার আবহাওয়া পরিমাপ যন্ত্র দেখে বলেছে। এইবার আমার একটা জাদু দেখুন মন্ত্রী মশাই। কি আবার জাদু দেখাবে তুমি? ওই গো, কোথায় গেলে সব? আর লুকিয়ে থাকতে হবে না, যে যার কাপড় চোপড় নিয়ে চলে এসো। পুকুরটা আজ আমার।
কোথায়? কারা? কাদের কথা বলছো গোপাল? চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখুন মন্ত্রী মশাই। ও গোপাল দাদা, আমিও আছি, আমিও। এই নাও 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 নাও, সেই ভালো করে জামা কাপড় কাচো তো, আজকে পুকুরটা আমাদের, তোমাদের গোপাল দাদা। এই পুটি, ঘর মোছার নেতাটা নিয়ে আয় তো, সাবান দিয়ে কেচে নি। এটা কি হলো গোপাল? এটা তো বদমাইশি হচ্ছে। হচ্ছে তাই, একটু বদমাশি হচ্ছে বই কি মন্ত্রী মশাই, কি আর করা যাবে বলুন, বদমাশের সাথে তো বদমাশি করতে হয়। এই বটা ঘটা, এবার আমি কি করব? সেটা আমি কি করে বলি বলুন? আপনি তো 50 মোহরের জন্য আপনার পুকুরটা আজকের মতো দিয়ে দিয়েছেন। আর তো আমাদের কিছুই করার নেই। দেখলেন তো মন্ত্রী মশাই, অতি চালাকের মাঝে মাঝে গলায় দড়িও পড়ে যায়। সব বাতিল করলাম, বটা ঘটা সব বাতিল। নে এবার তোরা তোদের কাজ শুরু করে দে। মজুরি পেলেই শুরু করি। আমার মানুষ না, আয় দেখি জল শোষণ করে পুকুরের জল খালি করি। মানেটা কি? মানেটা হলো অকাল হোলি। হোলিতে রং দিয়ে খেলে আর আমরা জল দিয়ে খেলছি। হোলি হ্যাঁ। দে সবকটার গা ধুয়ে। আমাকে ভেজাচ্ছ কেন? এটা কি হচ্ছে গোপাল? আপনাকে পরিষ্কার করা হচ্ছে, আপনার মনের ময়লা পরিষ্কার করা হচ্ছে। কি হচ্ছে? মন্ত্রীকে ভেজাচ্ছ কেন? এই দেখুন না মহারাজ, গোপাল কি করছে। গোপাল আপনার মন পরিষ্কার করছে। মনে খুব নোংরা, মনে খুব ময়লা। মন্ত্রীমশাইয়ের মনে ময়লা। ময়লা নয়, ওটা কালো কয়লা। যতই কালো তুলতে থাকো, কয়লার কালো উঠবে না গো। পুকুরটা জল শেষ করে দিলে। বৃষ্টিও থেমে গেছে আর সবার ঘরে কুয়ো এসে গেছে। এখন আমরা আমাদের ঘরে বসে কাপড় কাচতে পারবো। কাল সারা রাত ধরে আমরা বাড়ির সামনে কুয়ো খুঁড়েছি। এখন মাস 2 চুপ করে বসে থাকুন, 2 মাসের আগে আর বৃষ্টি আসবে না। আর আপনার বাড়িতে তো কুয়ো নেই। বৃহস্পতি এই বুদ্ধি নিয়ে গোপালের সঙ্গে লড়তে গেছে। আমি এখন বাপের বাড়ি চললাম। 2 মাসের আগে আমি আসবো না। কিভাবে তুমি তোমার জামা কাপড় কাচবে ভেবে নিও। এই জন্যে আমাকে ছেড়ে যেও না। ফিরে এসো, ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো। মন্ত্রীর গিন্নির পেছনে ছুটছে। এবার বটা আর ঘটা, তোমরাও মন্ত্রীর পেছনে ছোট। অনেক হয়েছে ছোটা। বটা ঘটা ক্লান্ত। এবার আমাদের আপনার চরণে স্থান দিন। মহারাজ, এদের ছোটখাটো কোনো কাজে লাগিয়ে দিন। তোমরা কাল সকালে রাজসভায় দেখা করো। আর গোপাল, জামা কাপড় একেবারে ছকছকে করে কাল রাজসভায় এসো। তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। ব্যাস, আর একটা কথা মনে রেখো, যার শেষ ভালো তার সব ভালো। সব ভালো যার শেষ ভালো তার, বলেন মহারাজ। সৎ অসতের যুদ্ধেতে গোপালের মাথায় তাজ। সাধু সাধু, সবার গোপালই ভরসা। রাজজ্যোতিষী, তুমি এক্ষুনি বলো তো দেখি, এবার নববর্ষের দিনটি কেমন? মহারাজ, আমি গণনা করে যা দেখতে পেয়েছি তাতে বলতে পারি, শুধু নববর্ষ কেন, সারা বছর এই রাজ্য আপনার জন্য বড়ই মঙ্গলময়। শুভ বার্তা নিয়ে আসছে নববর্ষ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। যাই হোক, আজকে সভার প্রধান যেটা কথা সেটা হলো, প্রতিবারের মতো এবারেও আমি আর রানী নববর্ষের দিন প্রাঙ্গণে থাকবো। গরিব প্রজারা এলে তাদেরকে বস্ত্র দেওয়া হবে। আর তোমরা সবাই সেদিন রাজবাড়িতেই সপরিবার ভোজন করবে। সাধু সাধু। আহা, বড়ই সুসংবাদ দিলেন মহারাজ। তা ভোজনের তালিকা কি তৈরি হয়েছে? খুব শিগগিরই হয়ে যাবে, কিন্তু তার আগে একটি যে গুরুতর কাজ আছে। হ্যাঁ মহারাজ, নববর্ষের আগে রাজবাড়ি যেখানে যেটুকু মেরামতের প্রয়োজন আছে সেই মেরামত করাতে হবে। আর তারপর রং করাতে হবে, বিশেষ করে অন্দরমহলে। বেশ বেশ বেশ, তাহলে কাল থেকেই কাজ শুরু করে দিতে হবে। নতুন বছর আসতে আর মাত্র
মাত্র যে 7 দিন, সেজে উঠুক রাজবাড়ি, প্রজাদের দিন হয়ে উঠুক আনন্দ মুখর। জয় মহারাজের জয়। ভগবান, মন্ত্রী মশাই, শোনো, যদি তুমি কাজ করতে পারো তবে তোমারও লাভ, আমারও লাভ। আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে, তারপর দেখুন। কিন্তু মন্ত্রী মশাই, কেউ যদি আমাকে চিনে ফেলে? যাও, কাজে লেগে পড়ো। বুঝলি বটাঘটা, এই সুযোগ খুব বড় সুযোগ। তোরা মিস্ত্রি সেজে ঢুকবি, কিছু লোক দেখানো কাজ করে আস্তে আস্তে রানীমার অন্দরমহলে পৌঁছে যাবে। রানীমার দারুণ দুটো বালা আছে, সব তোরা নিতে পারবি না, শুধু ওই বালা দুটো এনে আমার হাতে দিবি। আর আমরা কি পাবো মন্ত্রী মশাই? শুধু ওই বালা বিক্রি করলে তাতে যা পাওয়া যাবে তার 10% যদি তোদের দুজনকে ভাগ করে দিই, তাহলে তোদের আর কিছুই করতে হবে না। বলি, রাজমিস্ত্রি হয়ে যাচ্ছিস, আবার মনের ভুলে ছেনি হাতুড়ি দিয়ে শীত কেটে বসিস না। সবই অভ্যাস, জানেন তো মন্ত্রী মশাই। আসলে সরাসরি অন্দরমহলে ঢুকে এরকম চুরি করিনি তো, তাই ভুল টুল হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই, আমি ক্ষমা করবার কেউ না, তোরা পারবি কিনা বল। কে চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা কাজ হাতে নিলাম। হ্যাঁ, ওই বালা আর রানীমার হাতে উঠবে না। আবাস, তাহলে তোরা কাল সকাল সকাল রাজবাড়ি পৌঁছে যাবে। ওখানে আরো অনেক মিস্ত্রি আসবে, তাদের ভিড়ে মিশে দাঁড়াবি, বাকিটা আমি বুঝে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। এবার আর রানী তার গয়না বাঁচাতে পারবে না। মহারাজ, মহারানী, তোমাদের বিরুদ্ধে আমার মনে অনেক ক্ষোভ জমে আছে। এবারে কি করবে? আমি যে তোমাদের বাড়ির মিস্ত্রি হব, রঙের কারিগর। ঠিক সুযোগ বুঝে তোমাদের গয়না আমি নিয়ে নেব। ছদ্মবেশ নিতে হবে, মিস্ত্রির ছদ্মবেশ, তাহলে ওই গোপাল শয়তান ঠিক আমাকে চিনে ফেলবে না। না, এই ভুল করা যাবে না, কখনো করা যাবে না। এখন যাই, অনেক কাজ জমে আছে। বিজ্ঞানী মহাশয়, এখান থেকেই মিস্ত্রি বেছে নেওয়া হবে। আপনার নতুন আবিষ্কৃত রং দিয়েই অন্দরমহলে রং করা হবে। খুব ভালো, মহারাজা তো তাই চেয়েছিলেন। ওই রং বহুদিন থাকবে। শোনো সবাই, তোমাদের মধ্যে সবাইকে হয়তো আমাদের লাগবে না, কিন্তু মহারাজ বলেছেন কেউ যেন কাজ না পেয়ে ফিরে না যায়, তাহলে সেটা অকল্যাণ। আমাদের পুরোহিত এখন পণ্ডিত, আপনি গৃহশান্তির পুজো শুরু করবেন। পুজো আরম্ভ করার এটাই শুভ সময়। বেশ পণ্ডিত, তুমি পুজো শুরু করে দাও। পণ্ডিত, তুমি পুজো করো, আমরা আমাদের অন্য কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই, আমার কাজ পুজো, আমি পুজো করছি, আপনারা অন্য কাজ করতে পারেন। এই, তোমরা এদিকে এসো। কারা কারা প্রথম কাজ করবে তাদেরকে একটু নির্বাচন করে ফেলি। এই শোনো, এবার নববর্ষে আমায় নতুন গয়না দিতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, দেখো কাণ্ড, এ আবার কিরকম কথা? কাচের চুরি টুরি হলে অবশ্য ঠিক আছে। মারণ, আমার কি খেতে কাজ নেই যে কাঁচের চুড়ি পরে বসে থাকবো? কচি খুকি পেয়েছো নাকি? হ্যাঁ, যা তোমার আবদার, তাতে আমার সেরকমই মনে হচ্ছে বই। এই একদম বাজে বকবে না। হ্যাঁ, আর কত বছর কি কেমি করে যাবে শুনি? হ্যাঁ, হিন্দি এখন
খেতে দাও তো, রাজবাড়িতে মিস্ত্রি লেগেছে, অনেক কাজ। রাজবাড়ি আস্ত থাকবে না ভেঙে পড়বে সেসব রাজা রানী আর মিস্ত্রি বুঝুক। তোমার ওখানে কি কাজ? তুমি কি রাজমিস্ত্রিদের কাজের মধ্যে রঙ্গ খুঁজছো নাকি? কিসব অলক্ষণের কথা বলছো বলো তো? এমনিতে খাবার সময় এত কথা বলতে নেই, বিষম খেতে হয়। আমাকে এবার গয়না না দিলে তোমার সারা বছর খারাপ যাবে। হ্যাঁ ও বাবা, বিষম খাবো কি? এর কথা শুনে তো আমার ভিড়মি লাগছে। না, আমি যাই, রাজবাড়ি যাই। বাবা বাবা বাবা, হ্যাঁ, জব্বর কাজ চলছে। কি গো গোপাল, একটু তাড়াতাড়ি এলে না, পুজো তো হয়ে গেল। ওহো, এত সকাল সকাল পুজো হয়ে যাবে বুঝতে পারিনি। মহারাজ এসেছিলেন তো? মহারাজ আর রানীমা দুজনেই এসে প্রসাদ খেয়ে চলে গেছেন আর অনেক আশীর্বাদ করে গেছেন। তবে তোমাকে না দেখে একটু মনে হয় রেগে গেছেন। দাও পণ্ডিত, প্রসাদ দাও দেখি। এই নাও। তা তদারকি কারা করছে? কেন, এত রক্ষী রয়েছে, দেখতে পাচ্ছ না? সে তো বাইরে, অন্দরমহলে তো রং হবে, সেখানেও কি রক্ষীরা রয়েছে? তা আছে, তবে সেখানে মন্ত্রী স্বয়ং তদারকি করছেন। সে কি? কি হলো, তুমি একটু বেশি চিন্তা করছো মনে হচ্ছে। অন্দরমহলে তদারকির দিকেই মন্ত্রীর ঝোঁকটা তাহলে বেশি। আমার ঠিক কেমন যেন লাগছে। তোমার এই কেমন লাগা অভ্যেসটা ছাড়ো দেখি। মহারাজের কাছে আসবে, দুটো খোশ গল্প করবে, মাইনে নিয়ে যাবে, এই তো তোমার কাজ। যা বলেছেন পণ্ডিত মশাই। আসলে তোমার কোনো কাজ নেই বললেই কার ঝোঁক অন্তর্মহলে না বহির্মহলে সেই ব্যাপারে মাথা ঘামাচ্ছ। দেখেছিস কটা, এই গোপালটা ঠিক এখানে এসেই বকবক করে যাচ্ছে। যা বলেছিস, কিছু কি সন্দেহ করছে নাকি রে? বুঝতে পারছি না রে, কি জানি। আচ্ছা পণ্ডিত মশাই, এই মিস্ত্রিদের বাছাই করলো কে? কেন, মন্ত্রী আবার কে? মন্ত্রীর কাজ তো রাজাকে মন্ত্রণা দেওয়া, কিন্তু মিস্ত্রি বাছাই করাও মন্ত্রীর কাজ, সেটা জানতাম না। ওই যাকে বলে ওই অন্দরমহল পাহারা দেওয়াও মন্ত্রীর কাজ, সেটাও জানতাম না। পাহারা নয়, তদারকি গোপাল, তদারকি। ওই একই হলো, আমার আমসত্ব। আমি চলি গোপাল, এখন পাঠশালায় যেতে হবে। দাঁড়িয়ে বক বক করলে তো আর আমার হবে না। মহারাজের সাথে দেখা করি। মহারাজ, আমার মনে হয় আপনার এখন অন্দরমহলে রানীমার সাথেই থাকার দরকার। কেন গোপাল, সেখানে তো অনেকে আছে যারা রানীমার দেখভালও করছে। মহারাজ, আমরা সব সময় রাজকোষ নিয়েই চিন্তা করি, কিন্তু তার বাইরেও আরো অনেক সম্পদ আছে, যেমন ধরুন রানীমার গহনা। হ্যাঁ, কিন্তু রানীর গহনাতে হাত দেবার মতো বুকের পাটা কার আছে? না না গোপাল, তুমি শুধু শুধুই চিন্তা করছো। মহারাজ, আমরা অনেকের সম্বন্ধেই ভুল ভাবি। এখন অনেক বাইরের মিস্ত্রিরা কাজ করছে, সবাইকে আমরা জানি না। এই সময়ে বিশেষ সতর্ক হওয়ার খুব প্রয়োজন মহারাজ। তুমি হয়তো ঠিক কথাই বলছো গোপাল। চলো, তোমাকে নিয়ে একবার রানীর অন্দরমহল থেকে ঘুরে আসি। আমার আর কি ভূমিকা সেখানে মহারাজ? আরে চলো গোপাল, চলো চলো। তোমার রানীমা তোমাকে দেখলে খুব খুশি হবেন। বুঝলি তোরা, এবার নববর্ষের সকালে আমার সব থেকে প্রিয় বালা পরে আমি মহারাজের সাথে দেখা করব, আর তারপর সব প্রজাদের সামনে এসে দাঁড়াবো। ওই বালা পড়লে আপনাকে খুব ভালো লাগবে রানীমা। হঠাৎ রানীমা বালার কথা বলছেন, কিন্তু কথাই তো সেটা বলছে না। সবুর কর, সবুর কর। ওই দেরাজের পুঠুরি থেকে ওই বালা একবার নিয়ে আয় তো। কি সুন্দর রানীমা, এটা আপনার হাতে খুব ভালো লাগবে। যা, এটা রেখে দে এবার। চল সবাই একটু বাগানের দিকে যাই।
এটাই সুযোগ। বালা দুটো বের করে ওই বাক্সটা আবার রেখে দে। 500টারই যা দাম আছে তাতেই তো আমাদের। আমি ঠিক ধরেছিলাম, চুপচাপ বালা আমার হাতে দিয়ে দে। তুমি কে? আমি এই এই খবরদার খবরদার, ধর ধর বেটাকে ধর। চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। বাবারে, আমি কিছু চুরি করিনি মহারাজ। বেশি কথা বলে আমার বড়ই মুশকিল। ওরা কি চুরি করতে এসেছিল? এই তোরা এখানে কি করছিলিস? মহারাজ, একটু আগেই বালা বের করে আমরা দেখছিলাম। তোমার গহনা সব দেখে নাও তো রানী, ঠিক আছে কিনা। মহারাজ, আমার সাধের বালা কোথায় গেল? মহারাজ কোথায় গেল? এত বড় আস্পর্ধা তোদের, তোরা রানীর বালা চুরি করছিস? না মহারাজ, আমরা তো মন্ত্রীর কথায়। এই চুপ, একদম চুপ, বাজে কথা একদম বলবি না। কিন্তু ওরা কি বলতে চাইছে? মানে না, কিছু না, আমরা কিছু চুরি করিনি কো। ওদের তল্লাশি নাও। না মহারাজ, এদের কাছে কিছু নেই। তবে রানীমার বালা অন্য কারো কাছে আছে। কে, তোরা কাউকে পাচার করেছিস? বটা আর ঘটা ভেবেছিস ছদ্মবেশে এলে কেউ চিনতে পারবে না? মহারাজ, এরা কুখ্যাত চোর বটা আর ঘটা। তার মানে তোরা রানীমার বালা পাচার করেছিস? মহারাজ বিশ্বাস করুন, আমাদের চুরি করবার ইচ্ছে থাকলেও ওই পালা আমরা নিতে পারিনি, অন্য আরেকজন এসে নিয়ে গেছে। সে তাহলে তোদেরই দলের? আমারই ভুল মহারাজ, এরা রাজমিস্ত্রির ছদ্মবেশে এসেছিল, আমি চিনতেই পারিনি, বিশ্বাস করে কাজে রেখেছিলাম। এই বটার ঘটাকে গারদে পড়। শোন, তোরা যদি কিছু জানিস তাহলে এই বেলা বল ফেল, তাহলে শাস্তি কম হবে। যে আমাদের থেকে রানীমার বালা নিয়ে গেছে সে অনেক বেশি শক্তিশালী। আমি মহারাজ এই ভয়টাই পাচ্ছিলাম, মন্ত্রী কিছু একটা গন্ডগোল করেছে মনে হচ্ছে। আমাদের ক্ষমা করুন মহারাজ, এমন আর হবে না। হ্যাঁ মহারাজ, আর এমন হবে না। মন্ত্রী, তোমার কিন্তু আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমি কিছু জানি না, কিছু শুনতে চাই না। আমার বালা যদি আপনারা খুঁজে এনে দিতে না পারেন তাহলে আমি নববর্ষের দিন মুখ দেখাবো না। না না রানীমা, চিন্তা করবেন না, এখনো সময় আছে। গোপাল, আমি কিন্তু আমার কথা ফেরাবো না, তোমাদের মনে থাকে যেন। এরা ছাড়া আর কে নিতে পারে মন্ত্রী? আগে মহারাজ, সমস্ত মিস্ত্রিদের পরিচয় চাই। দেখো কে নেই, কে নেই সেই নিশ্চয় চুরি করেছে। আমি এক্ষুনি দেখছি মহারাজ। সর্বনাশ হয়ে গেল গোপাল, তুমি ঠিকই বলেছিলে। আমরা তো শুধুই রাজকোষ নিয়ে ভাবি, কিন্তু এই তল্লাটে এমন চোরও আছে যার রানীর গয়না চুরি করতে হাত কাঁপে। বটা ঘটা ছাড়া আর কে নিতে পারে? কিন্তু নিয়েছে। বটা ঘটা নিতে পারেনি, কিন্তু চুরি করতে গেছিল। যে বালা নিয়েছে সে ওদের থেকে কেড়ে নিয়েছে। আমি নিশ্চিত মন্ত্রী বটা ঘটাকে কাজে লাগিয়েছিল। কিন্তু আরেকজনের কথা কি মন্ত্রী জানতো? না, তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু যে বালা নিয়েছে সে চুরির জিনিস যেভাবেই হোক বিক্রি করতে চাইবে। দেখা যাক কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় কিনা। বলি কি এত সাত পাঁচ ভাবছো? সেদিন নববর্ষে নতুন গয়না কিনে দেবার কথাতে তো দেখছি তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে। হবে গিন্নি হবে। তার আগে বলো তো, তোমার কাছে কি কি গয়না আছে? খুব বেশি কিছু নেই, এই সামান্য কয়েকটা দুল, হার, আংটি, সোনার চুড়ি। কেন গো? ওগুলো বার করে রেখো গিন্নি, আমার লাগবে। কি যা গয়না আছে সেটাও বেচে দেবে নাকি? না বন্ধক দেবে? বলি তোমার কি ভীমরতি ধরেছে নাকি? মাইনে করে পাও না? আহ গিন্নি চুপ করো তো, ওগুলো লাগবে ব্যাস, এইটুকু। তোমার চিন্তা নেই, তুমি সব গয়না ফেরত পেয়ে যাবে। হে ভগবান, আমার কিপ্টে স্বামী সত্যি সত্যি ভীমরতি ধরে গেল গো। হ্যাঁ কি বললে? ভগবান? ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। তুমি আমাকে পথ দেখালে ভগবান। হ্যাঁ হ্যাঁ, ভগবান।
তুমি কি বলছো গোপাল? ওদের মধ্যে একজনকে ছেড়ে দেব? হ্যাঁ মহারাজ। কিন্তু কেন? এটা তো ঠিক, ওরা চুরি করতে এসেছিল। কিন্তু চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে মহারাজ। এখন রানীর গুসা ঠিক না হলে নববর্ষের সমস্ত অনুষ্ঠানই তো বন্ধ হয়ে যাবে। সে আমি হতে দেব না মহারাজ। ও তুমি একা কি করবে বলো তো গোপাল? মহারাজ, এই চোরের উপর বাটপাটটি কে আমি মনে হয় বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য এই বটা ঘটার দুজনের মধ্যে একজনকে লাগবে। বেশ, আমি একজনকে না হয় ছেড়েই দিচ্ছি। হ্যাঁ, আপনি বটাকে ছেড়ে দিন মহারাজ। মানিক চোরের একজন যদি বন্দী থাকে আর একজন বেইমানি করবে না। আরেকটি কথা মহারাজ, এখন আমি যা যা করব তা সব আপনি জানবেন, কিন্তু আর কেউ জানতে পারবে না, এমনকি মন্ত্রীও কখনোই নয়। বুঝেছি গোপাল, বেশ, তোমার কথাই মেনে নিলাম। শোনো বটা, আমি যা যা বলবো সেই কথা শুনে চল, না হলে কিন্তু সারা জীবন গারদে থাকতে হবে, বুঝেছো? বুঝে গেছি। আচ্ছা, ঘরটাকে আপনারা ছাড়বেন না? তুমি আমার সব কথা শুনে কাজ করো, তাহলেই ঘরটা ছাড়া পাবে। আগে তুমি এখন যাও ভগবানের বাড়িতে। আগে না মরলে কি আর তার কাছে যাওয়া যায়? আবার গারদে ঢুকতে চাও নাকি বাইরে থাকতে চাও? আগে বাইরে। দেখি কি ব্যাপার, তুই কারাগারে আছিস, আমি এখানে সেটা জানলি কি করে? হ্যাঁ, আগে এই অধম ঠিক চিনে নিয়েছি আপনাকে, একটু আশীর্বাদ করুন গুরুদেব। আপনাকে চিনতে পারলে কি আর বাধা দিতাম? আপনি আগে বললেন না কেন? কারণ আমি একা কাজ করতেই ভালোবাসি। হ্যাঁ, বলছি আপনার কেনা গোলাম হয়েই আছি। এখন যদি পালা বিক্রি করে সামান্য কিছু দেন, তাহলে এই অধমের অনেক উপকার হয়। সে দেখা যাবে, আগে তো বেচি। সেরকম বিশ্বাসযোগ্য স্যাকরা না পেলে বাইরেই যেতে হবে। অত ভাবছেন কেন গুরুদেব? এবারে না হয় আপনার একটু সেবা করি। খুব ভালো স্যাকরা আমার জানা আছে, রাতেই তার দোকান খুললে গেলে আজ রাতেই চলুন না। ঠিক আছে। এই যে হরিপদ স্যাকরা, আপনারা কথা বলুন, আমি আসছি। তুমি বটার সাথে এসেছো, তাই কথা বলছি। কি আছে? তোমাকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। শোনো হে, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে যাও, আমার সময় বেশি নেই। দুটো সোনার বালা আছে, দামটা বলতে হবে। দিনে মানে কিন্তু বিক্রি হবে না। হ্যাঁ, দেখাও দেখি। কি এ তোমার মূল্য? মানে মূল্য নেই, মানে মানে নকল। পুরো মাথা খারাপ নাকি? হ্যাঁ, রানীমার হাতের বালা নকল যাচাই না করেই বলে দিলে? হ্যাঁ, নকল নকল, যেমন তুমি নকল ভগবান। গোপাল, তুমি ধরা পড়ে গেছো ভগবান। সাবাস সাবাস গোপাল। ভগবান, তুমি কি করে ঢুকলে রাজবাড়িতে? ওই মন্ত্রী আমাকে ঢুকিয়েছে। বটা ঘটার উপর আর ভরসা ছিল না। বাহ মহারাজ, মন্ত্রীর বুদ্ধির তারিফ করতে হয়। বটা ঘটা চোর হিসেবে ধরাও পড়লো, আবার ভগবানকে দিয়ে সোনার বালা হাতেও নেওয়া হলো। হ্যাঁ, কাল নববর্ষ, দিন ভালোভাবেই শুরু হবে। আর শুরুতেই মন্ত্রী অর্থাৎ এই রাজ্যের পাপকে বিদায় দেব। আর আমি যাব রানীমার কাছে। হ্যাঁ গোপাল, তুমিই যাবে। তোমার বুদ্ধিতেই এই বালা উদ্ধার হয়েছে। রানীমা, বাইরে মহারাজ আর সমস্ত প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসবেন না? গোপাল, তুমি জানো আমি কি প্রতিজ্ঞা করেছিলাম? আগে আমি বিলক্ষণ জানি রানীমা। আমি এও জানি আজ পয়লা বৈশাখে আপনি সমস্ত প্রজাদের কাছে নিজের ভালোবাসা পৌঁছে দেবেন। কিন্তু তুমি এই কথা বলছো কি করে গোপাল? এই তো তুমি কি করে উদ্ধার করলে গোপাল? রানীমা, আমিও প্রতিজ্ঞা করেছিলাম নববর্ষে আপনার মুখে হাসি ফোটাবই। তোমাকে গোপাল কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাবছি। তুমি সত্যি আমার মুখে হাসি ফোটালে। এ তোমার অসাধারণ বুদ্ধি ছাড়া
উদ্ধার হতো না গোপাল। ঘটা আর ঘটা, এবারের মতো তোমাদের ক্ষমা করে দেওয়া হলো, আর মন্ত্রীকে এই রাজ্য থেকে আজই তাড়িয়ে দেওয়া হচ্ছে। না মহারাজ, আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। ঠিক হয়েছে, আমাদের দুজন চোরের উপরে ভরসা নেই, আবার বাটপার ঠিক করেছে। মন্ত্রীমশাই না হোক, আমাদের রাজামশাই ভরসা করেছে। তোমাদের ভরসা যে রেখেছে সে হলো গোপাল, আর গোপালের ওপর আমার আর মহারাজের অনেক বেশি ভরসা। সবাই বলো জয় গোপালের জয়। সবাইকে জানাই শুভ নববর্ষ। দেখেছো কাণ্ড, দেখেছো কাণ্ড, বলি এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি গো বলি, উঠবে না নাকি? কি গো বলি হারি, তোমার কুম্ভকর্ণের ঘুম ঘুম আর হয় না। কি গো বলি, কি গো? কি হলো কি গিন্নি? আমার কাঁচা ঘুমটা না ভাঙালে কি তোমার শান্তি হয় না? কাঁচা ঘুম? ঠিক কতক্ষণ ঘুম হলে তোমার ঘুমটা পাকে শুনি? একে আর আমি গুনি? আমি যেমন চির নবীন, আমার ঘুমও তেমন চির কাঁচা। ব্যাস, শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠতে না উঠতেই বাজে বকা শুরু। বলি রাজসভায় যাবে তো নাকি? যাবো তো যেতেই হবে। আজ রাজসভায় গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বুঝলে? আলোচনা? কি নিয়ে গো? এবারে নববর্ষ কিভাবে উদযাপন করা হবে সেই নিয়েই আলোচনা হবে আর কি। তাহলে দেরি করছো কেন? যাও যাও, আরে রাজসভায় যাও। ঠিক আছে তাই যাচ্ছি, কিন্তু ঘুম থেকে উঠেই পেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বুঝলে? যে খেতে দাও তো গিন্নি, পেট পুজোটা সেরে তারপর যাব। দিচ্ছি গো দিচ্ছি, এক্ষুনি খেতে দিচ্ছি। এই তো গোপাল এসে গেছে। এসো গোপাল এসো, তোমারই তো অপেক্ষা করছিলাম। এই তো মহারাজ, অপেক্ষার অবসান করে দিলাম। ধন্য করে দিয়েছে একেবারে। তা গোপাল, আজ আমাদের আলোচনা সবার বিষয়টা মনে আছে তো, নাকি ভুলে খেয়ে নিয়েছো? না ভুলবো কেন মন্ত্রী মশাই? আমার কি আর আপনার মতো ভুলো মন নাকি? না তা কেন? তুমি দুলে দুলে রাজসভায় আসতে গিয়ে ভুলেও তো যেতে পারো, তাই আর কি বললাম। সে আমি দুলে দুলে আসতেই পারি মন্ত্রী মশাই, কিন্তু রাজসভায় এসে আমি আপনার মতো ঢুলে ঢুলে পড়ে যাই না। বললে আমি রাজসভায় ভুলি? এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে গোপাল? গিয়ে আমি তোমার খুলি উড়িয়ে দিতে পারি, তা তুমি জানো? আমার খুলি ওড়াতে গিয়ে আবার নিজেই উড়ে যাবেন না যেন? না মানে আপনার যা চেহারা, তাতে যে কোনো দিন হাওয়ায় উড়ে যেতেই পারেন মন্ত্রী মশাই। মহারাজ, দেখছেন তো গোপাল কিন্তু আমায় অপমান করছে। অপমান? সে কি? আরে যার মান থাকে অপমান তো তাকেই করা যায়। আপনি তো মানহীন মন্ত্রী, আপনাকে অপমান করার সাধ্য কি আমার আছে? গোপাল খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু তোমরা কি শুরু করলে বলো তো? সকাল সকাল যত তেতো কথা। মহারাজ, দিনের শুরুটা তেতো হলে তবেই তো শেষটা মিষ্টি দিয়ে হবে। একদম খাঁটি বাঙালি খাবারের মতো, উচ্ছে দিয়ে শুরু আর রসগোল্লায় শেষ। এই একটা ভালো কথা বলেছ সভাকবি, বাঙালি খাবার। হ্যাঁ, আর কাল বাদে পরশুই তো বাঙালি নববর্ষ, খাওয়া হবে, আনন্দ হবে। কি হে মন্ত্রী, হবে তো নাকি? হবে তো মহারাজ, প্রতিবারের মতো এবারেও রাজবাড়িতে ভোজন উৎসব হবে। তা তো হবেই। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। সকাল সকাল চলে এসো কিন্তু। সে তো আসবই মহারাজ, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা গোপাল। মহারাজ, আমরা মানে এই রাজবাড়ির কর্মচারী আর সভাসদরা প্রতি নববর্ষেই হই হুল্লোড় করি, কিন্তু এবারে যদি রাজ্যবাসীদেরও কিছু উপহার দেওয়া হয় তাহলে কেমন হয় মহারাজ? বাহ, এ তো উত্তম প্রস্তাব। তা কি দেওয়া যায় বলো তো? মিষ্টি দেওয়া যায় মহারাজ। নববর্ষে মিষ্টি পেলে সবাই খুব খুশি হবে। তা বটে। তাহলে রাজ্যের প্রতি পরিবারকে একটি করে রসগোল্লার হাঁড়ি দেওয়া হবে রাজবাড়ির তরফ থেকে। কেমন? দারুণ, অনবদ্য। এই শুনে এসে গেছে পদ্য। নববর্ষে সবাই পাবে মিষ্টি, রাজ্য জুড়ে আনন্দেরই বৃষ্টি। কিন্তু দেখতে হবে যেন কোনো অনাসৃষ্টি তৈরি না হয়।
চিন্তা করবেন না মহারাজ, ওটা আমি একাই দেখে নেব। ব্যাস তাহলেই হয়ে গেল। বেশি কথা বলো না গোপাল, কথা বলো না। আমার দায়িত্ব জ্ঞান তোমার থেকে অনেক বেশি, এটা মনে রেখো। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি। তাই তো আপনাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মানি। মহারাজ দেখছেন তো, গোপাল আশা থেকে আমাকে অপমান করছে। এসব এখন থাক না গোপাল, সামনে একটা এত বড় উৎসব, মানে নববর্ষ বলে কথা। খাওয়া দাওয়া, পুজো অর্চনা সবকিছুর আয়োজন করতে হবে তো, সবাইকে তো দায়িত্ব দিতে হবে নাকি? অবশ্যই মহারাজ, আপনি ঠিক করে দিন আমরা কে কোন কাজটা করব। এই সুযোগ মিষ্টি কেনার দায়িত্বটা নিয়ে ট্যাঙ্ক গরম করতে হবে। মহারাজ আমাকে মিষ্টি কেনার দায়িত্বটা দিন। রাজ্যের প্রতিটা পরিবারের জন্য মিষ্টি কিনতে হবে, গুরু দায়িত্ব আমি যথার্থ রূপে পালন করব। এর মধ্যেই ট্যাঙ্ক গরম করার পরিকল্পনা করে ফেলেছি মনে হয়। কেন কেন মন্ত্রী মশাই, আপনাকে কেন? ওই দায়িত্ব তো আমিও পালন করতে পারি। হ্যাঁ মন্ত্রী, ওটা তো গোপালও করতে পারি, বরং অন্য কোনো। না না মহারাজ, গোপাল পারবে না, ওর তো 18 মাসে বছর হয়। দেখবেন পরের নববর্ষে মিষ্টি এসে পৌঁছচ্ছে। পুরের লোককে এই গুরু দায়িত্ব না দিয়ে আমার মতো কর্মঠ লোককেই দিন না মহারাজ। বেশ, তবে তাই হোক। শোনো মন্ত্রী, এই রাজ্যে 722টা পরিবার আছে, তুমি অতগুলোই রসগোল্লার হাঁড়িয়ে দাও, আর প্রতি হাঁড়িতে যেন 10টা করে রসগোল্লা। ঠিক আছে মহারাজ, মনে থাকবে, প্রতি হাঁড়িতে 10টা করে রসগোল্লা। বেশ, এই নাও মোহর। আমি ঘোষককে বলে গোটা রাজ্যে মিষ্টি বিতরণের কথা ঘোষণা করে দিচ্ছি। ব্যাপারটা সুবিধার ঠেকছে না। নিশ্চয়ই বেটা মন্ত্রী কিছু পরিকল্পনা করেছে। তাহলে বাকি দায়িত্বগুলো আমি ভাগ করে দিচ্ছি। গোপাল, তুমি আনবে পুজোর জন্য আম পাতা। ঠিক আছে মহারাজ। সভাকবি, তুমি আনবে ফুল। ঠিক আছে মহারাজ। সেনাপতি, গোপালকে টপকে কেমন মিষ্টি কেনার দায়িত্বটা নিয়ে নিলাম। বেশ ভালো একটা বুদ্ধি খাটিয়েছে বা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, কোন মিষ্টিটা খাবেন বলুন। মিষ্টি খেতে আসিনি, এসেছি মিষ্টি সম্পর্কিত অন্য কাজে। কি কাজ মন্ত্রী মশাই? পরশুদিন নববর্ষ, তাই মহারাজ ঠিক করেছেন এই রাজ্যের প্রতিটা পরিবারকে মিষ্টির হাঁড়ি দেয়া হবে, রসগোল্লার হাঁড়ি। ও তাই নাকি? বাবা 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 বাবা, এ তো খুব মিষ্টি কথা। হ্যাঁ, তাই তোমাকে 722টা মিষ্টির হাঁড়ি দিতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এক একটা হাঁড়িতে কটা করে রসগোল্লা থাকবে? ভালো প্রশ্ন। শোনো, আমাদের রাজসভায় দাস দাসী সভাসদ সব মিলিয়ে 16 জন। এই 16 জনের হাঁড়িতে থাকবে 10টা করে মিষ্টি, আর বাকি হাঁড়িগুলোতে 8টা করে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। 16টা হাঁড়িতে 10টা, আর বাকিগুলোতে 8টা করে। আর এই হাঁড়িগুলোতে রঙিন সুতো দিয়ে বেঁধে দেবে, যাতে বোঝা যায়। বুঝেছো? বুঝেছি মন্ত্রী মশাই। ভুল যেন না হয়, তবেই তো আমি বুঝতে পারবো ওইগুলো সভাসদদের হাঁড়ি। নিজেদের হাঁড়িতে 10টা করে মিষ্টি দেখে কেউ সন্দেহ করবে না। চলি, হ্যাঁ, আমি পরশু সকালে এসে নিজে সব মিষ্টির হাঁড়ি নিয়ে যাব। বেশ বেশ বেশ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রাখবো, কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে এবার বিনামূল্যে 2টো মিষ্টি খাওয়াও। বিনামূল্যে? মানে ওই, ঠিক আছে, এই নিন নিন। অপূর্ব, বিনা পয়সায় খাবারের স্বাদটাই আলাদা। ঠিক আছে, আমি চললাম।
সব ব্যবস্থা হয়ে গেল। 706টা হাঁড়িতে 10টার বদলে 8টা করে মিষ্টি, মানে 1412টা মিষ্টির দাম আমার ট্যাঁকে ঢুকবে। কি বুদ্ধি আমার! মিষ্টির হাঁড়ির মুখ তো কাগজ দিয়ে ঢাকা থাকবে, কেউ খুলেও দেখবে না, আর রাজ্যবাসীরা মহারাজকে জিজ্ঞাসাও করতে আসবে না। সবাই খুশিও থাকবে, আর এদিকে আমার কিছু আমদানিও হয়ে যাবে। কি গো, ব্যাপার কি শুনি? এত কি ভেবে চলেছো সেই তখন থেকে? ভাবছি গিন্নি, ভাবছি মন্ত্রী নিজে থেকে যেচে মিষ্টি কেনার দায়িত্ব নিল কেন? কিছু একটা মতলব তো আছেই ওই বেটা। দূর, তোমার ওই এক চিন্তা, ছাড়ো তো সব। না হে গিন্নি, ছাড়বো না। ওই বেটা মন্ত্রীকে আমি ছাড়বো না। না, আমাকে জানতেই হবে বেটা কি মতলব আটছে। তা কি করে জানবে? ভোলা ময়রার কাছে যাব। এতগুলো মিষ্টির ব্যাপার মন্ত্রী নিশ্চয়ই আগে থেকে বলে রাখবে ভোলা ময়রাকে। না, একবার ঘুরেই আসি। সব সময় কি যে মাথায় ঘোরে কে জানে। এই লোকটাকে নিয়ে আর পারি না বাবা। হে ভোলা ময়রা, বিক্রি বাটা কেমন চলছে? এই তো চলছে গোপাল দাদা। এই তো ওই মন্ত্রী মশাই এসেছিলেন? বাহ, তার মানে তো অনেক মিষ্টি বিক্রি হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, কিন্তু অনেক মিষ্টির চক্করে ওই দুটো মিষ্টি বিনামূল্যে দিতে হলো। এই যা। ছি 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 ছি, সত্যি মন্ত্রী মশাই পারেনও বটে। তা কত হাড়ি মিষ্টির কথা বলেছেন মন্ত্রী? ওই তো 722 হাঁড়ি, তার মধ্যে ওই 16টা হাঁড়িতে 10টা করে রসগোল্লা, আর বাকিগুলো 8টা করে। 8টা? হ্যাঁ, 8টাই তো বললেন মন্ত্রী মশাই। যা ভেবেছিলাম ঠিক তাই। দাঁড়ান মন্ত্রী মশাই, মজা দেখাচ্ছি। বলা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে গোপাল দাদা, তাই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করো, তারপর দেখো ওই মন্ত্রীকে কিভাবে জব্দ করি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যেমন যেমন শিখিয়ে দিয়েছ তেমনই করব। বেশ বেশ, তাহলে এখনই একবার ওই পুটির বাড়ি যেতে হচ্ছে। পুটি, পুটি, বাড়ি আছিস? পুটি? কে? গোপাল দাদা, এসো এসো। কিন্তু পুঁটি তো বাড়ি নেই, খেলতে বেরিয়েছে। আমি কি ওকে ডেকে আনবো? আরে না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ? আমার তো আসল দরকার তোমার সাথে। আমার সাথে? তা কি দরকার বলো গোপাল দাদা? নববর্ষ উপলক্ষে মিষ্টির হাঁড়ি দেওয়া হবে রাজবাড়ি থেকে, জানো তো? হ্যাঁ জানি। বেশ, তাহলে মন দিয়ে শোনো আমার কথা। বুঝেছো তো? বুঝেছি গোপাল দাদা, খুব বুঝেছি। ওই লোভী মন্ত্রীকে ধরতেই তুমি ফাঁদ পেতেছো, তাই তো? একদমই তাই। তা তুমি আমার সাথে আছো তো? আছি তো বটেই। তুমি যেমন যেমন বললে আমি ঠিক তেমন তেমন করে যাব। ব্যাস, তাহলেই হবে। ওই মন্ত্রীর চালাকি টিকবে না এইভাবে। একটা মন্ত্রী ষড়যন্ত্রী, এবার বুঝবে কত হাঁড়ির কত মিষ্টি। কি ভোলা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমাদের যেমন কথা হয়েছিল ঠিক ঠিক সেই রকমই দিয়েছ তো? হ্যাঁ মন্ত্রী মশাই, একদম সেই রকমই দিয়েছি। ঠিক আছে, এই নাও তোমার মিষ্টির দাম। নাও, এবার হাঁড়িগুলো এই গরুর গাড়িতে তুলে দাও।
ওই যে ষড়যন্ত্রী মশাই এসে পড়েছে, একটু পরেই সব রঙ্গ কেমন ভঙ্গ হয়ে যায়, দেখবেন মন্ত্রী মশাই। আজ বেশ ভালোই আমদানি হলো। কেউ কিছু বুঝতেই পারেনি, মনটা বেশ ফুরফুরে লাগছে। পুজো সম্পন্ন হলো। বেশ বেশ, তাহলে সবাই রাজবাড়ির বাইরের মাঠে চল, সেখানে সব রাজ্যবাসী অপেক্ষা করছে। হ্যাঁ চলুন মহারাজ, সবাইকে মিষ্টির হাড়ি তো দিতে হবে, বেশি দেরি হয়ে গেলে আবার কাড়াকাড়ি লেগে যেতে পারে। তাহলে মিষ্টি বিতরণের কাজ শুরু করা যাক। সেনাপতি, খেয়াল রেখো কিন্তু সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে। ঠিক আছে মহারাজ। শোনো সবাই, মহারাজ মিষ্টির হাঁড়ি বিতরণ করা শুরু করছেন। সকলে একে একে এসে হাঁড়ি নিয়ে যাবে। মহারাজ, এই মিষ্টি বিতরণের মাধ্যমে রাজ্যবাসীকে আনন্দ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আমরা তো আপনাকে কিছুই দিতে পারি না, তাই আমি চাই আপনিও আমাদের সাথে মিষ্টি মুখ করুন। তা বেশ 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 বেশ। নিন নিন মহারাজ, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। মন্ত্রী মশাই, এবার আপনার কেমন হাটে হাঁড়ি ভাঙে দেখুন একবার। এই মরেছে, এই যে হাড়ির কাগজ ছড়িয়ে দিল। বাহ 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 বাহ, তোমার ব্যবহারে আমি সত্যি খুব খুশি হয়েছি। আপনাকে মিষ্টি খাওয়াতে পেরে আমারও জীবন ধন্য হয়ে গেল মহারাজ। ব্যাস, আর কিচ্ছু চাই না। এই হাঁড়িতে আর 5টা রসগোল্লা আছে, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। 5টা রসগোল্লা? মানে একই কাণ্ড, কিন্তু আমি তো 8টা করে দিতে বলেছিলাম। মানে 6টা ছিল, আপনাকে একটা খাইয়ে দিলাম, আর 5টা আছে। সে কি গো পুঁটির বাবা, কিন্তু হাঁড়িতে তো 10টা মিষ্টি থাকার কথা। এই তোমরা সকলে একবার হাঁড়িতে ঢাকা দেওয়া কাগজটা তুলে দেখো দেখি কার হাঁড়িতে কটা মিষ্টি। আমার 6টা মিষ্টি আছে, 6টা। আমারও 6টা মিষ্টি। আমারও। কি সবার হাঁড়িতে 6টা করে মিষ্টি? মন্ত্রী, মানে মহারাজ, এসব কি দেখছি আমি? 10টার বদলে 6টা? এবার কি করি? ভোলা মায়ের উপর দোষ দিয়ে দিই? আজ্ঞে মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি তো ভোলা ময়রাকে 10টা করে দিতে বলেছিলাম। তাই না গোপাল? দেখো তো ওই রঙিন সুতো দেওয়া সভাসদ আর রাজ কর্মচারীদের হাঁড়িতে কটা করে মিষ্টি। আগে 10টা করে আছে মহারাজ। আমার সাথে চালাকি। সভাসদ আর রাজ কর্মচারীদের হাঁড়িতে 10টা করে দিয়ে বাকিদের হাঁড়িতে 6টা। সেনাপতি, ভোলা ময়রাকে ডেকে নিয়ে এসো। মহারাজের জয় হোক। জয় হওয়াচ্ছি। তুমি রাজ্যবাসীর হাঁড়িতে মাত্র 6টা করে মিষ্টি দিয়েছো কেন? আগে মহারাজ, আমাকে তো মন্ত্রী মশাই তাই দিতে বলেছিলেন, এবং ওই 6টা করে মিষ্টির দামই আমি পেয়েছি, তার বেশি আর পাইনি। ভোলা মায়েরা মিথ্যে বললো না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। এই তো খেলা জমে উঠেছে এবার। মিথ্যে কেন বলবো মন্ত্রী মশাই? মিথ্যে কেন বলবো? আপনি তো বললেন যে প্রতি হাঁড়িতে 6টা করে মিষ্টি দিতে। না, আমি মোটেই তা বলিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। না, আমি বলিনি। হ্যাঁ, আপনি বলেছেন। না হ্যাঁ না হ্যাঁ না। আহা, এত তর্কের কি আছে বলুন তো মন্ত্রী মশাই? আপনি হয়তো বলেই থাকবেন, না হলে কি ভোলা মায়েরা এমনি এমনি 6টা করে মিষ্টি দেয়? গোপাল, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি মোটেই ভোলা মায়েরাকে 6টা করে মিষ্টি দেওয়ার কথা বলিনি। না 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 মন্ত্রী মশাই, আপনি ভুলে গেছেন। আপনি তো বললেন 6টা। মোটেই 6টা নয়, আমি তোমাকে 8টা করে দিতে বলেছিলাম। তুমি সেখানে 6টা দিলে কেন? 8টা?
এটা মুখ ফসকে এটা কি বেরিয়ে গেল? সে কি মন্ত্রী মশাই, আপনি 10টার বদলে 8টা করে মিষ্টি দেওয়ার কথা বলেছিলেন? না মানে হ্যাঁ না মানে হ্যাঁ টিয়ে ভুলে এবার একটু ঝেড়ে কাশুন দেখি। না মানে এই না মানে ছি ছি মন্ত্রী, তোমাকে ভরসা করে আমাকে আবার ঠকতে হলো। আমাকে ক্ষমা করে দিন না মহারাজ। তুমি ক্ষমার অযোগ্য, কিন্তু ভোলা ময়রা তুমি 8টা না দিয়ে 6টা করে মিষ্টি দিলে কেন? এতে ভোলা ময়রার কোনো দোষ নেই মহারাজ, আমি বলেছিলাম 6টা করে দিতে। তুমি সে কি কেন? আসলে আমি মন্ত্রী মশাইয়ের কারসাজি ধরে ফেলেছিলাম মহারাজ, তাই উনি যে 10টার বদলে 8টা করে মিষ্টি দিতে বলেছেন এই কথাটা ওনার নিজের মুখ থেকে সকলকে শোনানোর জন্যই আমি এই কারসাজি করতে বাধ্য হয়েছি মহারাজ। বাহ গোপাল বাহ, বুদ্ধি বটে তোমার। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না, কখনো এরকম হবে না। ওমা, ইচ্ছে করছে তোমায় শুলে চড়াই, মিথ্যেবাদী কোথাকার। কিন্তু আজ যে নববর্ষ, এই আনন্দের দিনে খুব বেশি শাস্তি তোমায় আমি দেব না। ভোলা ময়রা, মিষ্টির দাম বাবদ তুমি যা মোহর পেয়েছো তা এক্ষুনি গোপালের হাতে দাও, এটা ওর বুদ্ধির উপহার। ধন্যবাদ মহারাজ। মন্ত্রী, এই সব মিষ্টির টাকা এর থেকে দাও দেখি। সব মিষ্টির দাম? ওরে বাবা রে! হ্যাঁ, সব মিষ্টির দাম এক্ষুনি দাও, নইলে কিন্তু তোমায় গারদে পুরবো। না মহারাজ, গারদ নয়, আমি দিচ্ছি মহারাজ, আমি দিচ্ছি। ভোলা ময়রা, তুমি এক্ষুনি আরো মিষ্টি আনো, আমি আবার সবাইকে 10টা করে দেব, আর তার দামও মন্ত্রী দেবে। মহারাজ, আমি মরে যাবো, আমি মরে যাবো মহারাজ। খারাপের পরাজয় দূর হোক কালো, নববর্ষে নববর্ষে জ্বলে থাক আলো। আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি, ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। খুব কঠিন প্রশ্ন মহারাজ। মন্ত্রী মশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে। যুক্তি দিয়ে বলতে হবে? না, তাহলে মন্ত্রী মশাই পারবেন না। কেন পারবো না? আপনার তো কোনো যুক্তি তর্কের উপর লাগাম নেই মন্ত্রী মশাই। দেখছেন মহারাজ, গোপাল কেমন আমার পিছনে লাগছে। মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম। আচ্ছা, তুমি বাচ্চা ছেলের মতো বায়না করছো কেন বলো তো? রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না? মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না, আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক। নিন মহারাজ, শুরু করুন আপনার প্রশ্নমালা। প্রশ্নমালা নয়, মাত্র একটা প্রশ্ন। পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে বল। এটা খুব সহজ প্রশ্ন মহারাজ, এর উত্তর আমার জিভের একদম ডগায় আছে। বাবা, মন্ত্রীমশাইয়ের জিভের ডগা ভরে আছে উত্তরে। গোপাল, এবার সামাল দাও, হচ্ছ তুমি নড়বড়ে। বলো মন্ত্রী, পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? আপনার আর মহারানীর জুটি মহারাজ। ব্যাস, মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল। তাই নাকি? বাবা, এটা না হয় হলো, কিন্তু আমাদের জুটিটাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও। মহারাজ, কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, ওটা আবেগ দিয়ে বুঝতে হয়। আর মহারাজ, আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায়। বাবা, দারুণ বলেছে তো গোপাল। দেখো দেখো দেখো, মন্ত্রী কি সুন্দরভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা। তুমি কি বলো? মহারাজ, আপনি আর রানীমার জুটি ভালো জুটি, কিন্তু সেরা জুটি নয়। দেখুন মহারাজ, আপনার গোপাল আবেগ মানে না, আপনাকে আর রানীমাকে অপমান করলো। মন্ত্রী মশাই, আমি জন্ম থেকেই ঠোঁট কাটা, স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি। আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম? আমি যেটা সত্য সেটা বলেছি। কি সত্য গোপাল, যে আমার আর তোমাদের রানীমার জুটি সেরা নয়? না মহারাজ, সেরা নয়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি এই রাজসভায় আসবে না, তোমায় বরখাস্ত করলাম।
এই তো এতদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, গোপালের চাকরি গেল। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শুধু যাবার আগে রানীমার সাথে একটু দেখা করতে পারি কি? না, যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই। গোপাল, এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে। এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি, রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী মশাই। আমি আসি। প্রণাম মহারাজ। প্রণাম সব সভাসদগণ। কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। আমি আসি। ওহ, বাঁচলাম। এ আপনার খুব ভুল একটা কাজ মহারাজ। তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো রানী? গোপাল আমাদের সরাসরি অপমান করলো, আর তুমি সেই গোপালের হয়ে কথা বলছো। কিসের অপমান মহারাজ? হ্যাঁ, অন্যায় বলেনি। গোপাল তার রাজ্যের রাজা রানীকে অপমান করেছে, তাদের ছোট করেছে। এটা তোমার কাছে সহ্যের হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একদিন ঠিক গোপালের জবাব দেবে মহারাজ, আমি আপনাকে বলে দিলাম। আমি এ সম্পর্কে আর একটাও কথা আপনাকে বলবো না, আপনি ঠিক বুঝবেন। আশ্চর্য, তুমি এগুলো শুয়ে আছো? তুমি রাজসভায় যাবে না? না, আমার চাকরিটা গেছে। তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শোনো গিন্নি, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার। চাকরি গেছে তো কি হয়েছে? আমার পুরাতন পেশা, সেটা তো আমি জানি গিন্নি। আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব। তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি? সে এক বড় গল্প গিন্নি, সময় সুযোগ পেলেই আমি বলবো খন। এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো, আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য। এই কাল রাত থেকে দেখছি তুমি খুব ফুরফুরে মেজাজে আছো। কি হয়েছে গো? আমার জাত শত্রু রাজসভা থেকে বিদায় নিয়েছে। গোপাল? ও ছাড়া কে আমার শত্রু আছে? সব সময় আমার পাকা ধানে মই দেবেই দেবে। ব্যাস, কাল পড়ে গেছে ফাঁপড়ে, নিজের অস্ত্রে নিজেই বধ। ঘটনাটা শুনি। কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেরা জুটি কে? এটা খুব সহজ প্রশ্ন। তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি। কি তাই না গো? বলো বলো, বলো না। না না, উত্তরটা ঠিক হয়নি। উত্তরটা হলো মহারাজ আর রানীমার জুটি। ও, তার মানে তোমার জুটি হিসেবে আমি বেমানান? ঠিক আছে, তুমি থাকো তোমার মহারাজ আর রানীমাকে নিয়ে। আমি আজই বাপের বাড়ি যাব। যতক্ষণ না তুমি বলবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলবে। মানে? এই যে, তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোনো সহযোগিতা পাবে না। আমি চললাম। তোমার এই ঠোঁট কাটা স্বভাবটা যাবে না। কি দরকার ছিল ওই কথাটা বলার? সুখে থাকতে ভূত দেখিল, এটা শুনেছিলাম। তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ, সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভূত দেখি। গিন্নি, একদম চিন্তা করো না, মহারাজের ভুল ভাঙবেই, মানে ভাঙিয়েই ছাড়বো। ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নাড়ুক না কেন, জয় আমার হবেই। শুধু সময়ের অপেক্ষা। আমার নামও গোপাল ভাঁড়। কয়েকদিন চুল দাড়ি কাটি। কোথায় বসবে? মহারাজের নাকের ডগায়, রাজবাড়ির বাইরে। সস্তায় চুল দাড়ি কেটে যান, সাথে দলাই মালাই বিনামূল্যে। কি গোপাল, তুমি হাল ছেড়ে দিলে নাকি? বিজ্ঞানী, সহজে হাল ছাড়া আমার ধাতে নেই, সেটা তো তুমি জানো। আমি শুধু অপেক্ষায় আছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, রাজসভার ঘটনা আমাকে জানিও। কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি। অবশ্যই গোপাল, আমি আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে।
ও গোপাল, তুমি আবার পুরনো পেশায় ফিরে এলে? সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে, পেটটাকে তো দেখতে হবে, তাই আবার পুরনো পেশায় ফিরে এলাম। দাও দেখি, দাড়িটা ভালো করে কেটে দাও তো, মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্যে। দাও দাও দাও, ভালো করে কেটে দাও দেখি। এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে। না, ওকে আরো কষ্ট দিতে হবে। মহারাজকে গিয়ে সব বলি। এটা গোপালের কিরকম শয়তানি দেখুন মহারাজ। কেন 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 আবার কি করলো গোপাল? গোপাল রাজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরে কিছু তো একটা করতে হবে, নইলে খাবে কি? এটা তো আপনার মহানুভবতা মহারাজ, কিন্তু এর বিপদের দিকটা তো আপনি দেখতে পাচ্ছেন না। বিপদের দিক সেটা আবার কি? আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর। বরখাস্ত করে দিয়েছেন, ওটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন মহারাজ ভাবুন, আপনি খুব সহজ সরল লোক, মনে কোনো গরল নেই, কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল। গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে। এক তীরে দুই শিকার মানে? এক, আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা, আর আরেকদিকে রাজ্যবাসীকে বলা, দেখেছো মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে, আমি মহারাজের নাকের ডগায় বসে ঠিক কাজ করে যাব, মহারাজ আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি। তুমি আমার চোখ খুলে দিলে মন্ত্রী। মহারাজ, আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া। এখন আমার কি করা উচিত? এক্ষুনি পেয়াদা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে প্রহরী। মহারাজ, একটু ঠান্ডা মাথায় বিচার করলে হয় না? গোপালের ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা? না না, মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে। আমার নাকের ডগায় বসে আমাকে অপমান করা, বার করছি। প্রহরী, যাও যাও, গোপালকে বলো এখানে আসতে, বলো মহারাজ ডেকেছেন। যথাজ্ঞা মহারাজ। আহ, কি আরাম গোপালের পিছনে লাগতে। কতদিন বাদে এই মুহূর্তটা এলো। কে গোপালের পিছনে লেগে খুব মজা না? এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি হলো? না না, কিছু না মহারাজ, কিছু না, মাথায় খুব চাপ পড়েছে। গোপাল দাদা, তোমাকে মহারাজ ভেতরে ডাকছে। এখন খুব কাজের সময়, দেখছো তো প্রহরী কত লোক বসে আছে, এদের সবাইকে ক্ষৌর কর্ম করে তারপর যাব। ঠিক আছে। মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে? দেখুন মহারাজ, গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করলো। কি পণ্ডিত, বলো এটা অপমান নয়? অবশ্যই অপমান। ঠিক আছে, গোপালকে আসতে হবে না, আমি গোপালের কাছে যাব, ওর নাপিতগিরি আমি বন্ধ করব। এই তো মহারাজ খেপেছেন, আজ আর গোপালের রক্ষে নেই। কি হে, আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ? তোমার ঘরটা আগে সামলাও। তোমার গিন্নি কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, তুমি থামো তো, বারে বারে কেন মনে করাচ্ছ? কি হলো মন্ত্রী মশাই, কার সাথে কথা বলছেন? ও ও, না কিছু না কিছু না, চলো গোপাল বধ পালা দেখি। ভাই, তোমার দাড়ি কামানো শেষ, এবার আয়নাতে দেখো মাছি বসলে পিছলে যাবে। আসুন মহারাজ, আপনার চুল না দাড়ি? আমার চুলও কাটতে হবে না, আর দাড়িও কাটতে হবে না। তাহলে নখ কাটতে হবে? সে ব্যবস্থাও আছে, হাত পায়ের নখ কেটে দেব, 4টি মোহর নেব। থামো, তোমার গিন্নি কিন্তু বাপের বাড়ি। তুমি থামো, আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এটা আর মনে করাতে হবে না। মন্ত্রী, তুমি কাকে কি বলছো?
খুব চাপ যাচ্ছে। মন্ত্রীর ব্যাপারটা আমি পরে দিচ্ছি, তুমি এখন বলো তো এখানে তুমি কি করছো? আগে মহারাজ, আমি তো যাতে পরামানিক, আমার কাজ চুল দাড়ি কাটা, তাই কাজ চলে যাবার পর গ্রাসাক ছাটানোর জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ। আমি এখানে আমার ব্যবসা করছি। শোনো, এখানে চুল দাড়ি কাটা যাবে না, তুমি অন্য জায়গা দেখো। কাল যদি তোমাকে এখানে দেখি এর ফল ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি তাহলে আজ আসি। আপদ দূর হলো। সব সময় মনে রেখো তোমার গিন্নিও দুরাপদ। আমরা এসে গেছি গোপাল দাদু, বলো কি করতে হবে? আরে তোরাও এসে গেছিস। শোন, কাল বাদে পরশু পূর্ণিমা, মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে। সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদু। বলছি তার আগে কিছু পেটে দিয়ে নে, তোদের দিদার ডালের বড়া ভাজছে। তোফা তোফা। এটা কি শুনছি মহারাজ, আপনি গোপালের ব্যবসাও বন্ধ করে দিয়েছেন? তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী। আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ? শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখতে। সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয়। সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ? ব্যাপারটা একটু ভাববেন মহারাজ। বুঝলি তো আমাদের কি করতে হবে? বুঝেছি। এটা দারুণ ভেবেছে গোপাল দাদু। রানীমা যদি রাজি না হয়? রানীমাকে বুঝিয়ে বললেই রানীমা রাজি হবেন গিন্নি। আজ রাতে আমি রানীমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো। আমার ধারণা রানীমা আমার কথা ফেলতে পারবেন না। প্রণাম রানীমা। বলো গোপাল, তোমার কি বলার আছে বলো। কথাটা গোপনীয়। তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো, ও আমার খুব বিশ্বাসী। ঠিক আছে রানীমা। বুঝলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি গোপাল, আর আমার সাথে আমার এই বিশ্বাসী দাসীও থাকবে। কি দাসী? রাজ্যের শুভ হয় এমন কাজে আমি সব সময় থাকবো রানীমা। তাহলে ওই কথাই থাকলো, কাল বাদে পরশু সকালে মন্দিরে। আমার বানর সেনা, যুদ্ধের জন্য তোরা প্রস্তুত তো? একেবারে প্রস্তুত। আমাদের তো কাল থেকে চোখে ঘুমই নেই। কি যে উত্তেজনা হচ্ছে। সবার আসার সময় হয়ে গেছে, তোরা সব লুকিয়ে পড়। তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না? মনে আছে, এখানে যারা জুতো খুলবে তাদের এক পাটি করে জুতো আমরা তুলে দিয়ে চলে যাবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে, যা তুই এবার লুকিয়ে পড়। আমি একটু দূরে যাচ্ছি, মহারাজ আসছেন দেখতে পাচ্ছি, আমি যাই। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করব, অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে। বলো বিজ্ঞানী, কি জানতে চাও? মহারানী মানে আমাদের রানীমা এলেন না কেন? রানীর শরীরটা তো খারাপ, তাই উনি পরে আসবেন বলেছেন। তার মানে দাম্পত্য কলহ? বাঁচলাম। তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি। বেল পাকলে কাকের কি? রানীমা তো ছেড়ে চলে যাননি তোমার গিন্নির মতো। ও, আমাকে আর পাগল করো না। কে আপনাকে পাগল করে মন্ত্রী মশাই? আমরা সবাই জানতে চাই। আসলে ওই মন্ত্রীর গিন্নি বাপের বাড়ি গেছে তো, তাই মন্ত্রীর খুব চাপ। এসো এসো, ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব। না চলো এখন এখানে জুতো খুলে রাখি। এই বস্তার মধ্যে এক পাটি করে সবার জুতো ভরে নেই, তাড়াতাড়ি। এবার চোখ। আসুন আসুন রানীমা। তোমার আগের কাজ হয়ে গেছে তো? ও তো আমার বানর সেনা করছে, এতক্ষণে ওরা করে ফেলেছে। পরের কাজগুলো করো, আমি সোজা তোমার বাড়িতে গিয়ে স্বেচ্ছাবন্দী হচ্ছি। আমার যে কি সৌভাগ্য রানীমা, কি বলবো, কি যে আনন্দ হচ্ছে। আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন। আমি এগোলাম। ঠিক আছে রানীমা।
এ কি আমার আরেক পাটি জুতো কোথায়? আমারও এক পাটি জুতো নেই, আমার বাম পা। আমারও ডান পা নেই, ভালো লাগে না ছাই। এই গোপাল, জুতো দেখেছো? কার জুতো মহারাজ? আরে আমার জুতো, আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে। আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ, চাকরি বাকরিও নেই। আগে তো পেটটা বোঝাতে হবে, পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেব। সোজার কথা বলো না, তুমি জানো না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? এ কি জ্বালা, খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা, এ তো মহা জ্বালা। মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে। তো তোমার আবার কি সর্বনাশ হলো? মহারাজ রানীমাকে কে বা কারা অপহরণ করেছে। কি কে করেছে? কি যে সব হচ্ছে! এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন। কোথায় যাব, কিভাবে যাব? আমাদের কে বা কারা জুতো চুরি করে নিয়েছে। মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি, এখন খালি পায়ে যে কোথায় যাই? ও মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি করবো এখন? রানীমাকে অপহরণ করেছে মহারাজ, আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো? ভাবছি কি আর সাধে, যা করুম রাস্তা, পায়ে তো ফসকা পড়ে যাবে। আচ্ছা, কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না? কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ। তাহলে কি করব, কি করে খুঁজবো? এ রানী, হায় হায় হায়! আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন, রানীমাকে আমি খালি পায়ে খুঁজতে যাব। একটা কথা বুঝলাম মহারাজ, রানীমার আপনি সেরা জুটি নয়। হ্যাঁ, কি বললে? যেটা আপনি শুনলেন, রানীমাকে খুঁজতে গিয়ে আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন, কই রানীমার কথা তো ভাবছেন না। রানীমা আপনার জুটি নয় মহারাজ। গোপাল, তুমি সত্যি বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। রানীকে কোথায় পাবো বলো তো? আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ। দিলাম অভয় দিলাম, বলো তুমি বলো। রানীমা আমার ঘরে আছেন, তিনি স্ব ইচ্ছায় আমার বাড়ি গেছেন, শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, তাহলে জুতো চুরি তোমার কাজ? হ্যাঁ। দেখুন মহারাজ, গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে। তুমি থামো তো, আলি চুক্তি খাওয়া। গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি রানীর কাছে আমাকে নিয়ে চলো আগে। দাঁড়ান মহারাজ, আগে আপনাদের জুতোগুলো চলে আসুক। ওই রে আমার বানর সেনারা, নিয়ে আয় জুতোর ব্যাগটা নিয়ে আয়। রানীমা, আমাদের না আপনার ওই রঙা পায়ে চিরকাল রেখে দেবেন। পায়ে কেন থাকবে? তোমরা আমার বুকের ভেতরে আছো। কই গো রানী, তুমি আমায় আচ্ছা ধোঁকা দিলে। তুমি এখানে, আর আমি তোমার অপহরণের কথা শুনে কি যে উৎকণ্ঠায় ছিলাম। গোপাল আমায় খুব শিক্ষা দিয়েছে। তাহলে প্রমাণ হলো তো সেরা জুটিকে? প্রমাণ হলো মানে? আর কোনোদিনই ভুল হবে না। গোপাল, তুমি আজ থেকে আবার বহাল হলে। আর মন্ত্রী ষড়যন্ত্রী, তোমাকে নিয়ে যে কি করব। আমি তো মরমে মরে আছি, মরা মেরে আর কি করবেন মহারাজ? ভুল আমারও হয়েছে, তোমার আমার জুটিও সেরা জুটি নয়, আমাকে ক্ষমা করে দাও। যাক, পুনর্মিলন হলো। এই পুনর্মিলন উপলক্ষে আজ মহাভোজ হবে। গোপাল গিন্নি রাঁধবে আর আমরা বসে খাবো। সে কি একা গোপালগিন্নি রাঁধবে কেন? আমরা সবাই হাত লাগাবো, এটা আমাদের চড়ুই ভাতি। বললেন সভাকবি, সব ভালো যার শেষ ভালো তার। হলো হাসি, মুখের ছবি। তাহলে মোদ্দা কথা কি হলো? দুটো পাটি জুতোই হলো একে অপরের পরিপূরক, সেরা জুটি। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।